কোর্স ফ্রম ক্লাসিক্যাল জেনেটিক্স টু জিন এডিটিং উইথ ডক্টর আবেদ চৌধুরী। এটার আমাদের তৃতীয় দিন এবং শেষ দিন। আমরা আসলে ওভারঅল যে রেসপন্স আমরা পেয়েছি, যে পার্টিসিপেশন এবং স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ, এটি খুবই উৎসাহব্যঞ্জক একটি বিষয় এবং আমরা এটা ধারাবাহিকভাবে চালাবো। যেটা স্যার যেই সমর্থনটা দিচ্ছেন, সময়টা দিচ্ছেন, আমরা শুরু যখন করি তখন একটু ভীতিও ছিল যে যে সময়টা আমরা চুজ করেছি 5টা থেকে 7টা, এই উইন্ডোটা আসলে খুব যে বেশি কনভিনিয়েন্ট তা না। অনেকেই সময় বাইরে থাকে, কিন্তু তারপরেও আমার মনে হয় যে বিষয় এবং স্যারের যে আকর্ষণ সেটি আসলে এটিকে এতখানি সাকসেসফুল করেছে। তো আমরা আজকে শেষ দিন, এটি আমরা ক্লাসে ঢুকে যাই এবং তারপরে শেষের দিকে হয়তো আমরা আবার আরো কিছু নির্দেশনা আছে, আমরা পরবর্তীতে কি করব সে বিষয়টা একটু আলাপ করব। বাট আমরা মনে হয় এখন ক্লাসে ঢুকে যাই। স্যার, আপনাকে আমন্ত্রণ। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, খুব ভালো লাগছে। গত 2 দিন আমরা খুবই লাইভলি এনকাউন্টার বলা যেতে পারে, ইন্টেলেকচুয়ালি ভাইব্রেন্ট এবং প্র্যাগম্যাটিক অলসো, এবং সবাই খুব পার্টিসিপেট করেছে। আমি সবসময় একটু রিমাইন্ড করি যে এই কোর্সটা কেন, এই কোর্সটা একটু ডিফারেন্ট। একটা ইউনিভার্সিটিতে কখনো এইভাবে কোর্স দিবে না। এর কারণ হলো যে এখানে আমরা অনুচ্চারিত যে কথাগুলো, জেনেটিক্সের যে কথাগুলো কোথাও নাই, কেউ বলে নাই, এই কথাগুলো আমরা বিশেষ করে বলছি। কিন্তু একাডেমিক যে কথাগুলো, এগুলো আমরা বাদ দিচ্ছি না। সো ইট ইজ এভরিওয়ান ইজ গেটিং ইন্ট্রোডিউসড টু ভেরি হাই স্ট্যান্ডার্ড মেটেরিয়াল, বাট যেগুলা একাডেমিক্যালি বলা হয় না, যেমন আমাদের ফার্মার্স ইনোভেশন, আমাদের প্রিমেন্ডেলিয়ান যে ইনোভেশন, এগুলোর কথা আমরা এখানে বলি। 2 নম্বর হচ্ছে আমরা যেটা আমি গতকাল বলেছিলাম যে আপন মনেরও মাধুরী মিশায়, রবীন্দ্রনাথ বলেছেন যে একটা সাবজেক্টকে তুমি ইন্টারনালাইজ করবে, এটার ভিতরে ঢুকে যাবে, তোমার মনের মাধুরী মিশিয়ে সাবজেক্টটাকে গ্রহণ করবে। সো তোমার বডিতে, অলমোস্ট তোমার শরীরে এটা ধারণ করবে ভবিষ্যতে। এটা কিন্তু মুখস্থ করে পরীক্ষা দেওয়ার কোনো ব্যাপার নয়, এটা জেনেটিক্সকে হৃদয়ে এবং শরীরে ধারণ করার একটা প্রক্রিয়া। এটা আমরা ফলো করতেছি। 3 নম্বর হলো আমরা প্র্যাগম্যাটিক সাইডটা দেখতেছি, যে জেনেটিক্স কিভাবে বিজনেস হতে পারে, জেনেটিক্স কিভাবে মানুষের জীবন ধারণের একটা অস্ত্র হতে পারে, জেনেটিক্সের একটা অংশ নিয়ে আমরা কিভাবে নতুন বিজনেস শুরু করতে পারি, এই ব্যাপারগুলো আমরা এখানে এমফেসাইজ করছি। 4 নম্বর হলো আমরা এখানে সবাই লিডার, আমি একাকি বলে যাব সবাই শুনবে এটা না, এখানে বরং আমি শুনি, উপস্থিত যারা আছে তোমরা সবাই বলবে, এবং ওইটা বারবার হচ্ছে এবং এটা আমরা চাই চলতে থাকুক। সো নেক্সট স্লাইড প্লিজ। এখানে আমি প্রথমে পঞ্চব্রীহি দিয়ে যে শুরু করেছিলাম, যে একটা অ্যানুয়াল বা সিজনাল ক্রপকে পেরেনিয়ালাইজ করে দেওয়া, চিরঞ্জীব করে দেওয়া, এই পদ্ধতিটা আমরা ফার্মারদের নিয়ে শুরু করেছি। এটা আমার একটা ভবিষ্যতের কাজ, এবং পঞ্চব্রীহির সূত্র ধরে আমরা অন্যান্য ক্রপকেও পেরেনিয়ালাইজ করার চেষ্টা করছি। এটা এখানে আমরা কিছুটা দেখাবো। নেক্সট স্লাইড। তো আমরা হাত হাত নিয়ে দিয়েছি বার্লিতে কাজ করতে এবং ওটসে। এখানে দেখা যাচ্ছে যারা বার্লির সাথে পরিচিত না, অনেকটা গমের মতো দেখতে, এবং ওটস, এই দুটাতে আমরা কাজ শুরু করেছি। নেক্সট স্লাইড। আমরা কাজ শুরু করেছি কিনোয়াতে। কিনোয়া একটা খুব পপুলার গ্রেইন ক্রপ, যেটা হেলথি ফুড হিসেবে অনেকে খাচ্ছে। আমাদের নিজেদেরও একটা কিনোয়া আছে যেটাকে আমরা বাতুয়া বলি, সেটাকে আমরা পোষ মানিয়েছি, এটাও একটা কিনোপোডিয়াম। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড। সো পার্ল মিলেট, অনেকে মিলেটের কথা জানো কিনা আমি জানি না, বাট পার্ল মিলেট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট গ্রেইন ক্রপ। বাংলাদেশে হয়তো অত জনপ্রিয়তা পায় না, ইন্ডিয়াতে আছে, কিন্তু আমাদের গ্রামে, আমাদের ফিল্ডে আমরা পার্ল মিলেট গ্রো করি। নেক্সট স্লাইড। পরের স্লাইডটাতে ফক্সটেল মিলেট, ডান দিকে দেখা যাচ্ছে শিয়ালের লেজের মতো। এটা অনেকে বলে, এটাকে অনেকে বলে কাওন, আমাদের দেশে নর্থ বেঙ্গলে রংপুর এলাকায় হয়। আর আরেকটা যেটা ধানের ছড়ার মতো দেখতে, এটাকে বলে প্রসো মিলেট। অনেকগুলা মিলেট আছে। সো আমরা ফিঙ্গার মিলেট আগে দেখলাম, পার্ল মিলেট দেখলাম, এখানে আমরা প্রসো মিলেট এবং ফক্সটেল মিলেট দেখতে পাচ্ছি। নেক্সট স্লাইড।
ফক্সটেল মিলেট আবার এখানে এই যে ফক্সটেল মিলেটের যে পেরেনিয়ালাইজেশন, যেটা কাউনকে এখানে আস্তা কাটা এইভাবে লেখা আছে, আমাদের গ্রামের কৃষক বন্ধুরা এটা করেছে। আমরা এই যে কাটার পরে যে দ্বিতীয় লাইফ হয় কাউনের বা ফক্সটেল মিলেটের, এটা আমরা স্টাডি শুরু করেছি এবং আমরা পঞ্চব্রীহি স্টাইলের নতুন ভ্যারাইটি ফক্সটেল মিলেটের তৈরি করব ভবিষ্যতে। নেক্সট স্লাইড। এখানে আবার ফিঙ্গার মিলেট, হাতের মুষ্টির মতো মিলেট। এটা প্রাচীন মানুষ পোষ মানিয়েছিল এবং নিজের নিজের যে ফিস্টের আদলে যে একটা মিলেট হয়, এখানে দেখা যাচ্ছে। এবং এটার পাশে দেখা যাচ্ছে এটা ফক্সটেল মিলেটই মূলত দেখা যাচ্ছে, সাইড থেকে এসে পড়েছে কিছুটা, ওইটা হচ্ছে আমাদের তিসি। পরবর্তীতে আমরা তিসি দেখতে পাবো। নেক্সট ওয়ান। ও, তিসির আগে আমরা আমরা হুইটে কাজ করছি। হুইটও কাটার পরে যে ম্যাসিভ রিগ্রোথ হয়, এটা আমরা স্টাডি করছি এবং আগামীতে আমরা পঞ্চব্রীহি স্টাইলের কাজ হুইটেও করব। নেক্সট স্লাইড। সরগম। সরগম একটা খুব ইম্পর্টেন্ট একটা ক্রপ, যেটা আমাদের দেশে ততটা প্রচলিত না, এটা ফরেজিং এর কাজে লাগে। কিন্তু আমাদের গ্রামে সরগম প্রোগ্রাম আছে, যে কেউ এসে সেটা দেখতে পারে বা যুক্ত হতে পারে। নেক্সট স্লাইড। বাম দিকে দেখা যাচ্ছে একটা অখরা ঢেঁড়স, যেটাকে আমরা কেটে দিয়েছি, সাইড থেকে রিগ্রোথ হয়েছে। অখরার দ্বিতীয় জীবন, এটা আমরা করতে পারি, যে অখরাটা মারা যায় না কাটার পরে বারবার। ব্রিহি তো বলা যাবে না অখরার জন্য, কাইন্ড অফ পঞ্চ পঞ্চ ঢেঁড়স বলা যেতে পারে। আর ডান দিকে হচ্ছে তিসি। তিসিটাকে আরেক নাম হচ্ছে ফ্ল্যাক্স, এটা আমাদের হারিয়ে যাওয়া একটা ক্রপ, আমরা ফিরিয়ে এনেছি। এখানে তিসি দেখা যাচ্ছে, ফুল দিয়েছে। নেক্সট স্লাইড। তিসির মেইন কাজ ছিল ফ্ল্যাক্সের, যে এটা থেকে, এটা আরেক নাম হচ্ছে ল্যাটিনাম লিনিয়াম, এটা থেকে যে তন্তু হয় বা কাপড় হয়, এটাকে লিনেন বলে। তো আমরা ফ্ল্যাক্স তো করেছি, আর ফ্ল্যাক্সের কাণ্ড থেকে জুটের মতো করে আমরা এই ফাইবারটা আহরণ করেছি, ডাইনে দেখা যাচ্ছে, যেটা দিয়ে অনেক বাড়িয়ে দিয়ে আগামীতে আমরা এটা থেকে ফ্যাব্রিক করব। নেক্সট স্লাইড। এখন আমরা এইটাতে বিরতি, এই যাত্রা, এই রাইসের সূত্র ধরে আমরা আমরা পঞ্চব্রীহি টাইপের কাজ, পেরেনিয়ালাইজেশন অন্য ক্রপে করেছি, এটা আমরা জানাতে চেয়েছিলাম। এখন আমরা আজকের দিনের মূল বক্তব্যে চলে যাব, সেটা হচ্ছে এতদিন আমরা জেনেটিক্স বললাম, এক ধরনের ট্রেডিশনাল জেনেটিক্স, এবং প্রি ম্যান্ডেলিয়ান থেকে শুরু করে ম্যান্ডেল পর্যন্ত ডারউইন কভার করলাম। এখন আমরা ফিরে আসবো যে সাবজেক্টে, যেটার নাম হচ্ছে মলিকুলার বায়োলজি, বা অনেকে বলে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি। এগুলো আধুনিক সাবজেক্ট, এগুলো আমাদের দেশে খুব জনপ্রিয়। সব ডিপার্টমেন্টেই, সব ইউনিভার্সিটিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি আছে, জিইবি বলে। অনেকে এই বায়োলজিটাই পড়ে। আমি যে আগের যে গত 2 দিন বলেছি, এই বায়োলজিটা অতটা পড়া হয় না বাংলাদেশে। তো আজকে আমরা মলিকুলার বায়োলজি শুরু করব। এটার সূত্রপাত হলো 1869-এ ফ্রেডেরিক মিশার, তার নামে একটা ইনস্টিটিউট আছে সুইজারল্যান্ডে, যেখানে আমি গিয়েছি। উনি নামকরণ করলো নিউক্লিয়েইন। নিউক্লিয়েইন বলে একটা নাম, যেটাকে এখন আমরা বলি ডিএনএ, এবং এই কারণে যেটা নিউক্লিয়াইতে থাকে। এবং এটার সাথে সাটন এন্ড ববারি এক্সপেরিমেন্ট করে দেখলেন যে পুরো জিনিসটা ক্রোমোসোমে থাকে, কারণ এর আগে ক্রোমোসোম মাইক্রোস্কোপে দেখা যাচ্ছিল। লোকজন বলল যে জিনটা ক্রোমোসোমে থাকে এবং এটার মাধ্যমে জেনেটিক ইনহেরিটেন্স হয়। তো দেখতে পাচ্ছ, এটা আস্তে আস্তে 1869 থেকে এই ধারণাটা দানা বাঁধতেছে। তারপরে গ্রিফিথ এক্সপেরিমেন্ট করলেন 1928 সালে। উনি দেখালেন যে ট্রান্সফরমেশন করে যে ব্যাকটেরিয়ার একটা ট্রেট বা একটা কোয়ালিটি, এটা প্যাথোজেনিক কোয়ালিটিটা ট্রান্সফার করা যায়, এবং এটার মাধ্যমে উনি প্রমাণ করলেন 1928 সালে যে ডিএনএ ইজ দ্য ট্রান্সফর্মিং প্রিন্সিপল। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড। ওকে। তারপরে এখানে একটু ঐতিহাসিক, এটা সকলের জানা উচিত, যে এভারি ম্যাকলড ম্যাকার্টি এক্সপেরিমেন্ট, এটার মাধ্যমে প্রমাণিত হলো যে ডিএনএ ইজ দ্য ক্যারিয়ার অফ হেরিডিটি। এগুলা এখানে এত কিছু বলার উদ্দেশ্য হলো যে এটা এক লাফে কারো মাথায় নিউটনের আপেলের মতো এক লাফে হয়নি। অনেক বছর ধরে অনেকে এক্সপেরিমেন্ট করেছে,
এভারি, ম্যাকলয়েড, ম্যাকার্থি এক্সপেরিমেন্টের কথা বিশেষ করে এখানে প্রণিধানযোগ্য, এবং এগুলোর মাধ্যমে আস্তে আস্তে মানুষ মেনেছে যে ক্রোমোসোম, ডিএনএটা ক্রোমোসোম একই জিনিস, এবং ডিএনএ এর মধ্য দিয়ে যে হেরিডিটি ট্রান্সমিট হয়, এটা অনেক আগে থেকে এটা এটা হচ্ছিল। এটা 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 হঠাৎ করে পড়ে নাই। নেক্সট স্লাইড। হার্শি চেজ এক্সপেরিমেন্ট 1952 সালে, মার্থা চেজ, ওনাকে আমি ইনফ্যাক্ট মিট করেছি। এবং আরো ফার্দার যে যে সেলের মধ্যে ফেজের ডিএনএ ইনজেক্ট করে উনি দেখালেন যে ডিএনএ, অনেকে ভাবছিল ডিএনএ করে না প্রোটিন করে, হেরিডিটি ম্যাটেরিয়াল কি ডিএনএ না প্রোটিন। তো 52 সালে এটা প্রমাণিত হলো যে এটা ডিএনএ। নেক্সট স্লাইড। মোটামুটি একই টাইমে যখন এই এক্সপেরিমেন্টটা হচ্ছিল, সেই সময় ডিএনএ স্ট্রাকচার ডিসকভার হলো। এখানে জিম ওয়াটসন এন্ড ফ্রান্সিস ক্রিক এবং জিম ওয়াটসনের ছবি দেখা যাচ্ছে আমার কাছে ইনফ্যাক্ট জিম ওয়াটসনের বই তার নিজের হাতে সাইন করা রয়েছে। আমি অনেকবার ওনাকে মিট করেছি, এবং তারা তো বেসিক্যালি দ্য কাইন্ড অফ ফাউন্ডিং ফাদার বলা হয়ে থাকে মডার্ন এক্সপেরিমেন্টাল মলিকুলার বায়োলজি, ফ্রান্সিস ক্রিক এবং জিম ওয়াটসন। এবং 1961 সালে ডিএনএ ডিসকভারির পরে ফ্রান্সোয়া জ্যাকব এন্ড মনো ডিসকভার করলেন মেসেঞ্জার আরএনএ along with সিডনি ব্রেনার এন্ড ম্যাথিউ মেসেলসন। এরা আমাদের সরাসরি শিক্ষক, মেসেলসন বিশেষ করে এবং ব্রেনার সিডনি। নেক্সট স্লাইড প্লিজ। তো হিস্ট্রি অফ মলিকুলার বায়োলজি, জেনেটিক কোড ডিসকভার হলো। আমাদের এলাকার একজন হরগোবিন্দ খুরানা, পাঞ্জাবি ভদ্রলোক, উনি একদম অর্গানিক সিনথেসিস করে পুরো ডিএনএটা নিজেই বানালেন কেমিস্ট্রি দিয়ে, এবং দেখালেন দ্যাট জিন ওয়াজ গুড এনাফ দেন এনি আদার জিন। এতে প্রমাণিত হলো যে সমস্ত জিন ক্যান বি কেমিক্যালি সিনথেসাইজড। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির সূত্রপাত হলো, যেটাকে এখন আমরা জিন ক্লোনিং বলি। 1970-এর দশকের প্রথম দিকে যখন বাংলাদেশ স্বাধীন হচ্ছে, সেই রকম সময় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি শুরু হলো, এবং এখন আমরা যেটাকে বলি জিএমও বলি, এই টেকনোলজির সূত্রপাত তখন হলো। নেক্সট স্লাইড। এখানে ডিএনএ স্ট্রাকচার দেখা যাচ্ছে, যেটা বোঝানোর জন্য যে পিসিআর, আমরা সবাই বলি পিসিআর মেশিন, পিসিআর মেশিন। পিসিআর মেশিন হলো 1983 সালে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। আমি যখন অস্ট্রেলিয়াতে গেলাম 1988 সালে, তখন আমরা হাত দিয়ে দিয়ে পিসিআর রিঅ্যাকশন করতাম। যদিও এটা ডিসকভার হয়েছে 1983 সালে, পিসিআর মেশিন গুলো তখন আসেনি। একই সাথে হিউম্যান জিনোম সিকোয়েন্সিং চলছিল, যেটা 2000 সালে শেষ হলো। তো দেখা যাচ্ছে 1950-এ ডিএনএ স্ট্রাকচার, 52-তে স্ট্রাকচার ডিসকভার পর থেকে 2000 সাল, এই 50 বছর পর্যন্ত যে ফিল্ডে ট্রেমেন্ডাস প্রোগ্রেস হলো, সেটা হলো মলিকুলার বায়োলজি এবং জিন ক্লোনিং, যেটার মাধ্যমে পুরো হিউম্যান জিনোম সিকোয়েন্সিং হয়ে গেল। নেক্সট স্লাইড। তো এতক্ষণ এই যে আমি এত জেনেটিক্স এর কথা বললাম, মেন্ডেলের কথা বললাম, ডারউইনের কথা বললাম, এটাকে বলা যেতে পারে ফরওয়ার্ড জেনেটিক্স। এখানে মানুষ ডিএনএ এর কথা কিছু জানতো না, না জেনেও তারা জেনেটিক মিউটেশন তৈরি করেছে। আমরা হাজার জাতের ধান পেয়েছি। পরে পরে মেন্ডেল এসে পির বিভিন্ন মিউট্যান্ট উনি স্টাডি করেছেন। এই মিউট্যান্ট গুলো সবসময় প্রকৃতিতে ছিল, কোনোভাবে তৈরি হয়েছিল। এবং এই পুরো স্টাডিটাকে, জেনেটিক্স এর প্রপার স্টাডি যেটা ক্লাসিক্যাল জেনেটিক্স এর, এটাকে বলা হয় তাকে ফরওয়ার্ড মিউটেশন। এই কারণে ফরওয়ার্ড জেনেটিক্স মানে একটা জিনিস হয়ে গেছে, এটা আমরা দেখতে পাইছি। মেন্ডেল লম্বা পি গাছ এবং কুকড়ানো পি, সাদা রঙের পি, গ্রিন রঙের পি সব পেয়েছে। কোথা থেকে পেয়েছে এটা অবান্তর। মানে মেন্ডেলের কাছে মেটেরিয়াল গুলা ছিল, পৃথিবীতে মেটেরিয়াল গুলা ছিল, পৃথিবীতে কালিজিরা, চিনিগুড়া, বাসমতি ছিল। এটা হচ্ছে অল ডিউ টু ফরওয়ার্ড মিউটেশন, ফরওয়ার্ড জেনেটিক্স। কিন্তু যখন আমরা ডিএনএ জেনে গেলাম, যখন আমরা জানলাম যে সবকিছুর পিছনে একটা জিন রয়েছে, ওটা ডিএনএ আমরা আইসোলেট করলাম, তখন আমরা ডিএনএ এর মধ্যে পরিবর্তন আনা শুরু করে, ডিএনএ তে পরিবর্তন এনে এই ডিএনএটা আমরা শরীরে ঢুকানো শুরু করলাম। এবং এই প্রক্রিয়াটা, যেটা হচ্ছে উল্টানো একটা প্রক্রিয়া, যেখানে প্রথমে আমরা জিন পেয়ে গেলাম, তারপর জিনটাকে আমরা বদলে দিয়ে ঢুকিয়ে দিলাম, এটাকে বলে রিভার্স জেনেটিক্স।
তো রিভার্স জেনেটিক্স এর বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। একটা হচ্ছে নকআউট, মানে একটা নন জিনের ভিতরে আমরা কোনো বাধা ঢুকিয়ে দিলাম বা মিউটেশন ঢুকিয়ে দিলাম, অথবা জিন এডিটিং যেটাকে বলে ক্রিসপার ক্যাস9 টালেন, যেখানে আমরা প্রিসাইজলি একটা চেঞ্জ এনে ওইটা আমরা সেলে ঢুকিয়ে দিলাম। ফাংশনাল জেনোমিক্স হচ্ছে আমরা ডিএনএ এর ভিতর বিভিন্ন মিউটেশন তৈরি করলাম, করে এটার কারণে কি হয় আমরা জিজ্ঞেস করলাম, সেটা হচ্ছে ফাংশনাল জেনোমিক্স। এগুলোর মাধ্যমে ভ্যাকসিন ডেভেলপমেন্ট হয়েছে, এগুলোর মাধ্যমে ভাইরাসের স্টাডি হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু পুরা এই যে মলিকুলার যেটা টেস্ট টিউবে, এই প্রথম জেনেটিক্স স্টাডি খুব এক্সপেন্সিভ হয়ে গেল, বড় বড় ল্যাব লাগবে, টেস্ট টিউব লাগবে। ডিপার্টমেন্ট গুলোতে তোমরা যারা এখানে আছো সবাই জানো যে একটা বিরাট ল্যাবরেটরিতে ডিএনএ এর কাজ হয়। এখানে যে কাজ হয় এবং যেভাবে জেনেটিক্স হয়, এটার নাম হলো রিভার্স জেনেটিক্স। নেক্সট স্লাইড। রিভার্স জেনেটিক্স এর মাধ্যমে আমরা অনেক অ্যামেজিং সব জিনিস করতে পারি। একটা জিনকে ডিসরাপ্ট করে আমরা দেখতে পারি এটা কিভাবে শরীরের জন্য দরকার। মানুষের একটা কোনো এনজাইমের যে জিন আছে ওইটাকে যদি আমরা নকআউট করি, তাহলে বিভিন্ন সেল লাইনে, মানুষের ভিতর তো আমরা ঢুকাতে পারি না, বাট হিউম্যান সেল লাইনে ঢুকিয়ে আমরা দেখতে পাই যে কিভাবে পরিবর্তনটা হয়। এটার মাধ্যমে আমরা ওই জিনের ভূমিকাটা জানতে পারি। অনেক মডেল অর্গানিজম আমরা স্টাডি করছি, মাইস, জেব্রাফিশ, ফ্রুট ফ্লাই, ইভেন আমাদের অ্যারাবিডপসিস একটা মাস্টার্ড গ্রুপের ফ্যামিলি, যেখানে আমরা জিন নকআউট করে আমরা রিভার্স জেনেটিক্স করতে পারি। প্রিসিশন মেডিসিন আমরা করতে পারি, পার্সোনালাইজ মেডিসিন, যেখানে আমরা শরীরের ভিতর গিয়ে একটা পার্টিকুলার জিনকে নষ্ট করে দেওয়া বা একটা জিনকে ঠিক করে দেওয়া। এগেইন এটা প্রিসিশন মেডিসিন, যেটার কারণে অনেক এথিক্যাল কনসিডারেশন, কারণ যে জিনটাকে টার্গেট করে আমরা কিছু করছি, ওটা না করে যদি এই পদ্ধতির মাধ্যমে আমরা আরেকটা জিনকে বিকল করে দেই, যেটাকে অফ টার্গেট এফেক্টস বলে, যেটা লং টার্ম একটা প্রবলেম তৈরি করতে পারে, এটা পরের জেনারেশনে গিয়ে সমস্যা তৈরি করতে পারে। এই সমস্ত ব্যাপার এখন খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এবং সারাক্ষণ দেখতে পাবে যে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। নেক্সট স্লাইড। এখানে আমি একটু পজ নিব এবং একটা নতুন আইডিয়া এখানে ঢুকাবো, যেটা হচ্ছে হোমোলগাস রিকম্বিনেশন। কারণ আমি যখন বাংলাদেশ থেকে 23 বছর বয়সে আমেরিকা গিয়েছিলাম, প্রথমে আমি হোমোলগাস রিকম্বিনেশন স্টাডি করা শুরু করেছিলাম, যে কারণে এটা আমার প্রিয় বস্তু, এটাতে আমি অনেক কন্ট্রিবিউশন করতে পেরেছি। এটা ভেরি আর্লি, এই 24 বছর বয়সে আমি হোমোলগাস রিকম্বিনেশনের একটা নতুন জিন ডিসকভার করেছিলাম। তো এটাকে অনেকে বলে জিন টার্গেটিং, এটাকে অনেকে বলে প্রিসাইজ জিন এডিটিং। এটা এক ধরনের ক্রিসপার ক্যাস9 এর মাধ্যমে এখন যেটা করা হয়, ওই সময় আমরা হোমোলগাস রিকম্বিনেশনের মাধ্যমে সেটা করছিলাম এবং করতে পেরেছিলাম, কিন্তু এত বেশি চিপলি, এত ইনএক্সপেন্সিভলি আমরা করতে পারি নাই। নেক্সট স্লাইড প্লিজ। তো হোমোলগাস রিকম্বিনেশন মোটামুটি হচ্ছে যে দুইটা ক্রোমোসোম যেটা পাশাপাশি একটা আরেকটার সাথে ইনফরমেশন এক্সচেঞ্জ করতে পারে, এবং এটার মাধ্যমে একজনের ইনফরমেশন আরেকজনের কাছে যায়, যেটা আমাদের নর্মাল যে বায়োলজিক্যাল সেক্সুয়াল প্রসেস আছে, এটার মাধ্যমে প্যারেন্টের জিন বংশগতির মাধ্যমে ফ্রম ফাদার টু ডটার, ফ্রম ফাদার টু সান যাচ্ছে, এবং এখানে জেনেটিক ম্যাটেরিয়ালের এক্সচেঞ্জ, ইনফরমেশন এক্সচেঞ্জ হচ্ছে, এটা হোমোলজির মাধ্যমে। নেক্সট স্লাইড প্লিজ। তো হোমোলগাস রিকম্বিনেশনের বিরাট পটেনশিয়াল রয়েছে, এটার মাধ্যমে জিন থেরাপি করা যায়। যে জিনটা, যেমন থ্যালাসেমিয়া জিন আছে, এটাকে আমরা হোমোলগাস ভালো জিন ভিতরে ঢুকিয়ে ওইটা ঠিক করে দিতে পারি, যেটারই এটার একটা পরিবর্ধিত রূপ হচ্ছে এখন জিন এডিটিং। কিন্তু এটা হোমোলগাস রিকম্বিনেশন বা জিন টার্গেটিং এর মাধ্যমে এটা করা যাচ্ছিল অন্তত 20-25 বছর আগে থেকে, এবং আমি নিজেও এই কাজে প্লান্টে অ্যারাবিডপসিসে নিয়োজিত ছিলাম। নেক্সট স্লাইড প্লিজ। তো এটারই একটা অংশ হিসাবে আমি ডিসকভার করলাম রেগ বিসি ডি, যেখানে রেগ ডি দেখা যাচ্ছে, বিসিডি, বিসি কমপ্লেক্স বলা হতো এটাকে। তো আমি যখন রেগ ডি জিন ডিসকভার করলাম, তখন এটার নাম হলো রেগ বিসিডি, এবং এটা একটা হোমোলগাস রিকম্বিনেশনের একটা বড় স্তম্ভ। এবং একটা ডিএনএ সিকোয়েন্স আছে অক্টামার, যেটাকে কাই ক্রসওভার হটস্পট ইনস্টিগেটর বলে, এটা হচ্ছে টিজিজি। এই সিকোয়েন্স যখন এই এনজাইম মিট করে, আমার রেগবিসিডি এনজাইম,
তখন এটা কায়ের মধ্যে কাটার পরে একটা জিন টার্গেটিং এর প্রক্রিয়া শুরু হয়। এটা এক্স্যাক্টলি লাইক এখন যেভাবে আমরা Cas9 দিয়ে কাটি, আগে আমরা কায়ের মধ্যে কাটতাম। কাই হচ্ছে একটা ডিএনএ সিকোয়েন্স। ভেরি ইন্টারেস্টিং, ভেরি সিমিলার। নেক্সট স্লাইড প্লিজ। এখানে রেগবিসিডি নেচারে পাবলিশ হয়েছিল, এই ডিটেলসটা দেখা যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ বড় বড় সেকেন্ড ওয়ান ফ্রম দ্য লেফট, বি এবং সি এবং ডি। এই যে ডিটা গ্রিন রঙের হেলিকেজ, যেটা ডিএনএ কে খুলে দেয়, এটা আমি ডিসকভার করেছিলাম। এই জন্য আমি খুব আনন্দিত যে এত বছর পরে এটার কথা আমি এখন বলতে পারতেছি। এবং এটার স্ট্রাকচার যখন ডিটারমিন হয়েছিল, এখানে দেখা যাচ্ছে এটা নেচারে একটা বড় পেপার হয়েছিল। ওই পেপার থেকে আমরা ছবিগুলো নিয়েছি। দেখা যাচ্ছে যে রেগবিসিডি কেন এটা ইম্পর্টেন্ট, কারণ এটা ডিএনএ কে, এই যে বাম দিকে দেখা যাচ্ছে যে একটা স্ট্র্যান্ড কে খুলে দেয়, একটা নিক করে, একটা কাটে, তারপর খুলে দেয়, তারপর এই স্ট্র্যান্ডটা একটার সাথে আরেকটা গিয়ে জোড়া লাগে, এবং এইভাবে ইনফরমেশন, ভালো ইনফরমেশন খারাপ ইনফরমেশনকে আড়াল করে দেয়। এক্স্যাক্টলি লাইক হোয়াট ইজ নাও কল্ড CRISPR-Cas9। নেক্সট স্লাইড প্লিজ। কিন্তু তারপরে আমরা হোমোলোগাস রিকম্বিনেশন মাধ্যমে যেটা করতে পেরেছিলাম, এটার ফ্রিকোয়েন্সি অত বেশি ছিল না, যে কারণে এটা কমার্শিয়াল কারণে ব্যবহার করা যায় না এই তথ্যটা, যদিও আমরা মেকানিজমটা আইডেন্টিফাই করেছিলাম। তারপরে চলে আসলো একটা সম্পূর্ণ নতুন সিস্টেম, যেটা হোমোলোগাস রিকম্বিনেশন নয়। এটা শুধুমাত্র একটা গাইড আরএনএর মাধ্যমে একটা নিউক্লিয়েস বা একটা ডিএনএ কাটার যন্ত্র। আমার রেগবিসিডি একটা ডিএনএ কাটার যন্ত্র। কিন্তু Cas9 একটা আরএনএর মাধ্যমে যখন একটা হোমোলোগাস ঠিক করে দেয়, যেটা এখন জিন এডিটিং বলে, এটা অনেক দ্রুত এবং অনেক বেশি এফিশিয়েন্ট এবং অনেক ইনএক্সপেন্সিভ, অনেক সস্তায়, অনেক সহজে করা যায়। যার ফলে এই CRISPR-Cas9 বা জিন এডিটিং নামে এটা প্রচলিত হয়ে গেছে। যদিও জিন এডিটিং এর অনেক নিয়ম রয়েছে, অনেক প্রক্রিয়া রয়েছে, হোমোলোগাস রিকম্বিনেশন অলসো জিন এডিটিং, কিন্তু CRISPR-Cas9 এত বেশি জনপ্রিয় হয়েছে এবং এত বেশি, এইটার জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়েছে জেনিফার ডাউডনাকে। তো এটা এক ধরনের সুনামির মতো ছড়িয়ে পড়েছে। নেক্সট স্লাইড। ওকে, তো এখানে অনেক ডিটেলস দেওয়া আছে। আমাদের নিজেদের একটা পেপারেও আমরা এটা ব্যবহার করেছি, অন্যরাও ব্যবহার করেছে, যে অনেকে বলে ক্রিসপার করে ফেলো, অনেকে বলে জিন এডিটিং করে ফেলো, এই টাইপের কথা। তো এটার পিছনে নানান ডিটেলস ব্যাপার আছে, তবে মূলত যে ব্যাপারগুলো ইম্পর্টেন্ট সেটা আমরা এখানে বলি। নেক্সট স্লাইড প্লিজ। প্রথমে একটা ডেলিভারি মেথড লাগবে। প্রথমে আমরা একটা জিন যেটাকে আমরা ঠিক করব, ওই জিনের একটা করেসপন্ডিং আরএনএ লাগবে। এটা এখানে পুরো ডিটেলস ভেঙে বলা খুব কঠিন, তবু ভার্বালি আমি যতখানি সম্ভব। তো একটা টার্গেট লাগবে, এই জন্য এটাকে জিন টার্গেটিং বলে। একটা টার্গেট করা হবে, হাজার হাজার জিন রয়েছে, 30,000 জিন আছে একটা অর্গানিজমের। ওই যে জিনটা ঠিক করতে হবে, ওইটার একটা গাইড আরএনএ, ওইটার উপর ওই এনজাইমটাকে, Cas9 এনজাইমটাকে বসিয়ে দেওয়া হবে। ওইটা ওই টার্গেটে গিয়ে ওইটাকে ডেলিভারি করবে, তখন Cas9 ডিএনএ কে কেটে দিবে। এটা এক ধরনের ডিএনএ কাটা, ডিএনএ এর একটা সিজার বলা যেতে পারে। তো কাটার পরে যখন জিনটা ফিক্স হবে, ওইটাতে ভুল রয়ে যাবে এবং এখানে একটা মিউটেশন হয়ে যাবে। তো আমরা যেমন একটা জিন জানি, জিনটা আইসোলেট করছি, এখন আমরা মিউটেশন কিভাবে করব? আমরা এই CRISPR-Cas9 দিয়ে করব। আমরা অনেক সস্তায় একটা Cas9 এর সাথে একটা গাইড আরএনএ জুড়ে দেব, যেটা ওই ওই Cas9 কে ওই ডিএনএ তে নিয়ে যাবে, ওই জিনটাতে, এবং জিনটাকে কেটে দিবে Cas9, অ্যাজ সিম্পল এজ দ্যাট। আর আগে আমরা হোমোলোগাস রিকম্বিনেশন করছিলাম, ওইটাতে বেশ জটিলতা ছিল, মানে প্রসেসটা জটিল ছিল। এখন জটিলতা কমে গেছে। এগ্রিকালচারাল ইম্প্যাক্ট, সমস্ত জিনকে, একটা অর্গানিজমের শত শত জিনকে একসাথে মিউটেট করে দেওয়া যায় জিন এডিটিং এর মাধ্যমে। নেক্সট স্লাইড। জিন জিন এডিটিং বলতে গেলে আমাদের ZFN আছে, জিঙ্ক ফিঙ্গার নিউক্লিয়াস আছে, ট্যালেন রয়েছে, এগুলোর নাম আমাদের জানতে হবে। আমরা হয়তো এই স্লাইড গুলো হয়তো সবাইকে দিয়ে দেবো, সবাই জেনে যাবে। তো এটার নানান অ্যাপ্লিকেশন আছে, টু ক্রিয়েট ডিজিজ মডেল, এবং একটা জিনের এফিকেসি কি এটা বোঝার জন্য অনেকে ক্লিনিক্যাল ট্রায়াল HIV তে ইউজ করছে। এগেইন এথিক্যাল কনসার্ন আছে, যে একটা জিন ঠিক করতে গিয়ে আবার আরেকটা জিন নষ্ট হয়ে যায় কিনা, এই টাইপের ব্যাপার রয়েছে। নেক্সট স্লাইড।
এখানে জিন এডিটিং এর কথাটা অনেক ডিটেল দেখানো হয়েছে, থ্যাঙ্কস টু তাহমিদ। এই ছবিগুলা তাহমিদ স্লাইডে বানিয়েছে। এখানে তোমরা ডিটেলস এখানে দেখতে পাবে। মূল কথাটা আমি বলে ফেলেছি যে এই Cas9 এনজাইমটাকে যে কোনো জিনের কাছে নিয়ে যাওয়া যায় একটা গাইড আরএনএ এর মাধ্যমে। তারপর ওই গাইড আরএনএ শুধুমাত্র ওই জিনের কাছেই Cas9টাকে নিয়ে যায় এবং Cas9টা ওইখানে কেটে দেয়। কেটে দেওয়ার ফলে একটা মিউটেশন হয়ে যায়, ওই জিনটা বিকল হয়ে যায়। তখন আমরা জানতে পারি যে এই জিনটা ভালো থাকা কি কাজের ছিল, কতখানি কাজের ছিল। যেমন একটা জিন আমরা বিকল করে দিলাম মানুষের, যার নীল চুক ছিল কালো চুক হয়ে গেল, তখন আমরা জানি যে এটা নীল চুক করার জিন ছিল। এরকম মডেল অর্গানিজমে করা হয়, অবশ্যই মানুষের মধ্যে করা যায় না। তবে মানুষের যেমন রেটিনোব্লাস্টোমা আছে, মিউটেশনের কারণে মানুষ চোখে দেখতে পায় না। অনেকে এখন জিন এডিট করে CRISPR-Cas9 পাঠিয়ে ওইটা ফিক্স করে দিচ্ছে। বাট CRISPR-Cas9 দিয়ে কিছু ফিক্স করা খুব কঠিন, মিউটেশনটা করা, নষ্ট করে দেওয়া ইজিয়ার। সেই জন্য নষ্ট করার কাজে এটা বেশি ব্যবহৃত হচ্ছে। নেক্সট স্লাইড। এখানে ডিটেলস রয়েছে ডান দিকে। আরএনএ টার্গেটিং একটা ডিভাইস আছে যেটা হচ্ছে গাইড আরএনএ, আর এটার মধ্যে এই যে কাটার যে প্যাকম্যানের মতো বাম দিকে দেখতে পাচ্ছ। তারপর এটাকে ডিপ্লয় করা হবে যখন সেলের ভিতর, তখন এই কাটার যন্ত্রকে একদম ওই জিনের কাছে নিয়ে যাবে, তারপর এটা কেটে দিবে এবং জিনটা বিকল হয়ে যাবে। এইটাই হলো মূলত জিন এডিটিং এর। এটাকে ঠিক এডিটিং না বলে এটাকে জিন ডিস্ট্রয়িং মেশিন বলা উচিত। তবে থিওরিটিক্যালি অনেকে বলছে, এবং এটা লোয়ার লেভেলে হয়, যে আমরা যে ডিএনএটা সাপ্লাই করবো ওইটার সাথে, ওইটা যদি একটু লম্বা হয় তাহলে ওই যেখানে কাটা হচ্ছে ওইটার পাশে ফিক্স করে দিতে পারবে, কিন্তু দূরে পারবে না। এটার লিমিটেশন আছে জিন এডিটিং টেকনোলজি। নেক্সট স্লাইড। এখানে আরো ডিটেল দেখানো হয়েছে, এই স্লাইডগুলো সবাইকে দেওয়া হবে, সবাই জেনে যাবে ডিটেলস অ্যাবাউট জিন এডিটিং। আবার আমি মনে করিয়ে দিই, এটা রিভার্স জেনেটিক্স। এখানে প্রথমে আমাদের ডিএনএটা লাগবে, জিনটা লাগবে, তারপর ওই জিনটা কি করে সেলের ভিতরে গিয়ে নষ্ট করতে হয়, এটার একটা মেথড হইল CRISPR-Cas9 বা জিন এডিটিং। নেক্সট স্লাইড। তো আমার একটা স্বপ্ন হলো আমার নিজের হোমোলগাস রিকম্বিনেশন, যেটা REC-D ছিল, এখানে দেখতে পাচ্ছ। এটা আরেকটা মেশিন, আমাদের মেশিনটা বেশ REC-BCD আর আবেদ চৌধুরী গুলি তোমরা পাবে অনেকগুলা পেপার। আমি সেই 1984 সাল থেকে, এখন যাদের বয়স তাদের হয়তো অনেকের জন্ম হয় 1984 সাল থেকে আমি বা 83 সাল থেকে, যখন আমার বয়স অনেক কম, শুরু করেছিলাম এই কাজটা। 26-27 বছর থেকে শুরু করে। এবং এই ডিনটা যেহেতু সেই আর্লি এজে আমি ডিসকভার করেছিলাম, এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট ডিএনএ কাটিং জিন ছিল, মেশিন ছিল। এটাকে আমরা রিকম্বিনেশন মেশিন বলেছিলাম। এটা এই বাম দিকে যে একটা জটিল পদ্ধতিতে ডিএনএ কে কেটে জোড়া লাগানোর একটা মেশিন ছিল। আর এখন Cas9 হয়ে গেছে ভেরি সিম্পল, মাচ ইজিয়ার। কাজেই আমার একটা স্বপ্ন হলো এই REC-BCD এবং Cas9 কে জুড়ে দেওয়া, একটা কম্পোজিট প্রোটিন বানানো, যে Cas9 কাটবে আর REC-BCD ডিএনএটাকে খুলবে, তাতে ফিক্সেশন বা রিপেয়ারটা অনেক ভালো হবে। এটা নিয়ে আমি অনেক বিজ্ঞানীর সাথে কথা বলেছি ইন্টারন্যাশনালি, এন্ড হোপফুলি অদূর ভবিষ্যতে আমরা একটা কিছু করব, যে এখানে এটার নাম দিয়েছি আমি হোমোলগাস রিকম্বিনেশন মিটিং জিন এডিটিং। নেক্সট স্লাইড প্লিজ। এখন আমরা একদম সুপার মডার্ন একটা, আমাদের টাইম কিরকম যাচ্ছে, এখন কয়টা বাজে তাহমিদ, কয়টা বাজে এখন? স্যার এই 5:30 স্যার। ওকে, আমরা এখন একটু হালকা ব্রেক দেই, বা 30 মিনিট এক নাগাড়ে কথা বলছি। আমার মনে হয় যে এত বেশি ইম্পর্টেন্ট টপিক এখানে ডিসকাশন হয়েছে যে আমরা আবার একটু ডিসকাশনের মোডে চলে যাই। কারো কোনো প্রশ্ন আছে নাকি, করো একটু, বা কমেন্ট। স্যার আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, করো। স্যার আমি গতকালকেই বলেছিলাম যে আসলে জিন এডিটিং কিভাবে আসলে যে রিভার্স ভাবে আমাদের বডিতে আসলে আসে। তো আমরা হয়তো এডিট করলাম কম্পিউটারে, বাট সেই এডিটেড পার্টটা কিভাবে হিউম্যান বা লাইফ বডিতে কিভাবে আসে, এটা একটা। আর দ্বিতীয়টা হলো স্যার, CRISPR-Cas9 যে এডিটটা করলো, এডিটটা কতটুকু অ্যাকুরেট হচ্ছে, এটা মেজারমেন্টের ওয়ে গুলা কি কি স্যার?
হ্যাঁ, তো এটা কোন একটা বডির একটা অর্গানে যদি করো, ধরো তোমার প্যানক্রিয়াসের একটা সেল বা ওইটাতে তোমরা জিন এডিট করে খারাপ জিনটাকে ঠিক করে দিলে, তাই না? তখন তো এটা ওই ওই অর্গানে এটা ঠিক হয়ে গেল, তাই না? বা একটা জেব্রা ফিশ একটা মডেল অর্গানিজমের একটা হার্টের একটা জিন। আমি প্রথমেই বলেছি ক্রিসপার ক্যাস9 বেশিরভাগই ব্যবহৃত হচ্ছে মিউটেশন তৈরির জন্য। মিউটেশন তৈরি করে দেখা যে এই জিনটা কোনো কাজে লাগে কিনা, এইভাবে এটা বেশি ব্যবহৃত হচ্ছে। কারণ এটাতে খারাপ জিনিসটাকে ফিক্স করে ভালো করে দেওয়া, এটার এটার অ্যাবিলিটিটা একটু কম। জি স্যার। করা যাচ্ছে কিন্তু এটা কম করা যায়। তো যে কারণে জিন এডিটিং এর এটা অনেকে বলছে লিমিটেশন, বা একটা বিশাল মাপের একটা জায়গা জিন যদি ঢুকিয়ে দিতে হয় সুন্দরভাবে, যেখানে আমি এই জিন রাইটিং এর কথা বলতে উপক্রম, একটা নতুন টেকনোলজির কথা। বাট জিন এডিটিং এর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই পদ্ধতির মাধ্যমে যেখানে জিন এডিটিং হচ্ছে না অন্য একটা জায়গায় মিউটেশন হতে পারে, যেটাকে অনেকে বলে যে আউট অফ সাইট অফ সাইট মিউটেশন। তো এরকম আহ, এগুলা তোমরা যদি আবার গুগল করো, আমি যে এখানে সব কভার করছি সেটা না, কিন্তু মোটামুটি জিন এডিটিং এর সম্ভাবনা আছে, আবার প্রবলেমও আছে, বিপদও আছে। এখন এটা এটা বিশালভাবে ছড়িয়ে পড়তেছে। যেমন একটা জিন যদি হয় যেটা ফ্লাওয়ারিংটাকে আটকে রাখছে, একটা ধানের মনে করো ফ্লাওয়ারিং এর দেরি হচ্ছে, তো দেখা গেল এটা দেরি হচ্ছে এটার কারণে যে একটা জিন রয়েছে যেটা ফ্লাওয়ারিংটা দেরি করিয়ে দিচ্ছে। তখন জিন এডিট করে এই জিনটা সরিয়ে দিলে ফ্লাওয়ারিংটা তাড়াতাড়ি হয়ে যাবে, একটা আর্লি ভ্যারাইটি হয়ে যাবে, তাই না? বা আরেকটা জিনিস আমরা জানি যে একটা জিন মিউটেট করলে অ্যারোমা আসে, এই যে সুগন্ধি আসে, এটার জন্য একটা মিউটেশনের দরকার হয়, একটা জিন মিউটেট করতে হয়, ব্যাড জিন এটার নাম। তো এই জিনটা যদি জিন এডিটিং এর মাধ্যমে করে দেওয়া যায় তাহলে যে কোনো ধানকে অ্যারোমেটিক করে ফেলা যাবে। এটা হচ্ছে ক্রিসপার ক্যাস9 এর একটা ভালো ব্যবহার, যেটা চট করে আমার মনে আসলো। অথবা এমন একটা জিন আছে যেটা গ্রেইন নাম্বার কমিয়ে রাখতেছে। আমরা দেখলাম যে গ্রেইন নাম্বার বেশি হচ্ছে না। একটা রাইসের প্যানিকলে 300 গ্রেইন হইলে এটার ইল্ড ইজ ভেরি হাই, আর যদি 80টা গ্রেইন হয় তাহলে ইল্ড ইজ লো। যেমন লো এন্ডে হইলো 5 মণ আর হাই এন্ডে হইলো 30 মণ বিঘায়। তো আমরা যদি এই ব্যাডনেসের কোনো জিনকে নক আউট করে দিতে পারি ক্রিসপার ক্যাস9 দিয়ে, তখন এটার মাধ্যমে আমরা ছোট করে একটা হাই ইল্ডিং ভ্যারাইটি পেয়ে এইভাবে আর কি। মানে একটা জিনিস নষ্ট করে একটা ভালো আউটকাম পাওয়া, এটাতে ক্রিসপার ক্যাস9 এর ব্যবহার অনেক বেশি পাওয়ারফুল, এবং এই দিকেই সবাই যাচ্ছে। কিন্তু একটা জটিল একটা ডিএনএ সিকোয়েন্স, অনেকগুলা ডিএনএ নষ্ট হয়ে আছে একটা জিনে, এটাকে বিরাট একটা এলাকা জুড়ে আছে, এটাকে একদম ঠিক করে ফেলতে হবে। এইরকম কাজে এটা এখনো জিন এডিটিং সত্যিকার অর্থে অনেকগুলা মিস্টেককে ঠিক করে দেওয়া, এটা খুব জটিল, এটা এখনো হচ্ছে না। এটা এটা আমি উত্তর দিতে পেরেছি ঠিক মতো? জি স্যার। জি স্যার, আমি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। স্যার। থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন? স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। আসসালামু আলাইকুম। স্যার স্যার আপনি যে উদাহরণটা দিয়েছিলেন মানে কিছুক্ষণ আগে, মানে একটা থিওরিটিক্যাল বেসিসে যে লেট, মানে আহ, কোনো একটা জিন লেট ফ্লাওয়ারিং এর জন্য দায়ী। তো পরবর্তীতে আমরা এই রিভার্স জেনেটিক অ্যাপ্লাই করে আমরা সেটাকে রাইট টাইমে ফ্লাওয়ারিং করতে সক্ষম হলাম। কিন্তু স্যার মানে আমার প্রশ্ন হলো মানে এই যে লেট ফ্লাওয়ারিং এর জন্য যে একটা জিন দায়ী স্যার, মানে এই বিষয়টাকে আমরা কিভাবে স্যার মানে বুঝতে পারি যে কোন জিনটা এটা এটা আমরা, মানে কিসের হ্যাঁ জন্য হ্যাঁ দায়ী? হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন। এটা তো আমরা জেনে ফেলেছি। যেমন এগুলাকে আমরা আগে মিউটেজেনাইজ করেছি জেনেটিক, মানে মিউটেজেন দিয়ে আমরা এগুলাকে হিট করেছি। রাইসে যেমন একটা একটা বিশেষ এক্সাম্পল বলি, যে আমাদের অনেক আমন ধান যেগুলা, এগুলা তো আহ, এগুলা তো আউশে বা বুড়োতে হয় না। কেন হয় না? কারণ ঘাসের মতো হয়ে যায়, ইয়ে হয় না, ধান হয় না। এর কারণ হলো ওই শীতের সময়ে ধানটা গুনতে পারে যে শীত চলে এসেছে, দিনগুলা ছোট হয়ে আসছে, রাতটা লম্বা, সরি রাতটা রাতটা ছোট, নাইট ইজ স্মল। এই যে স্মল নাইট, যেটা শর্ট স্মল নাইটের যে যে ট্রিগার যেটা,
এই কারণে আমনের শেষে গিয়ে ধানে ফুল আসা শুরু হয়। মানে রাইস প্লান্ট গুলা গুনতে থাকে যে সূর্য সূর্যোদয় থেকে সূর্যাস্ত টাইমটা গুনে গুনতে গুনতে ভাদ্রের শেষে আশ্বিনের সময় যে একটা সিজন আসে, ওই সিজনের ডে লেংথ কে হিসাব করে ধানটা ফ্লাওয়ার করে। এবং এই যে হিসাব নিকাশ করে ডিলে করে ফ্লাওয়ারিং এ, এটার জিন আছে, এই জিনগুলাকে বিকল করে দিলে অনেক তাড়াতাড়ি ফ্লাওয়ারিং করে, তাই না? আমনের ধান তখন আউশে এবং গ্রোথে হওয়া শুরু হয়। তো এটা একটা গুড এক্সাম্পল। এটা এই জিনগুলা শনাক্ত করা হয়ে গেছে। এই জিনগুলা কি আমরা জানি, এই জিনগুলা ডিএনএ সিকোয়েন্সিং এর ফলে আমরা জেনে গেছি। এটা ডিএনএ সিকোয়েন্সিং এর একটা লাভ, যে ডিএনএ সিকোয়েন্সিং করার পরে আমরা যে মিউটেশন গুলো পেয়েছিলাম ওইটা কোথায় কোথায় হয়েছিল ম্যাপ করে আমরা জেনে গেছি যে এখানে এখানে মিউটেট হলে এটা আমনের ধান আউশ হয়ে যায়। তো এখন আমরা পাইকারি ভাবে এই জিনগুলাকে জিন এডিটিং দিয়ে নকআউট করে সমস্ত আমন ধানকে আমরা আউশের উপযোগী করে ফেলি। এই তো, বুঝতে পেরেছো আমি যেটা কি বলেছি? জি স্যার, জি স্যার। হুম। এটা জিন এডিটিং এর এখানে যে জিনিসটা আমি এখন বললাম, এখানে একটা একটা অবভিয়াস একটা জিনিস হয়তো ভেঙে বলা দরকার, যে জিন এডিটিং করতে হলে প্রথমে কোন জিনের কি কাজ এটা জানতে হবে। তার মানে একটা প্রিভিয়াসলি অনেক বছর ধরে এস্টাবলিশড একটা জেনেটিক সিস্টেম থাকতে হবে। আমি যদি একটা জিনিস আননোন একটা জিনিসকে সিকোয়েন্স করে তার জিনোম সিকোয়েন্স জেনে যাই, ওইটা সমস্ত জিন সিকোয়েন্স জেনে যাব, কিন্তু আমি জিন এডিটিং কিভাবে করব? আমি তো জানি না কোন জিন কি কাজ করে, কোনটাকে আমি বিকল করবো, তাই না? কিন্তু রাইসের মতো অর্গানিজম যেটাতে যেটাতে শত বছর ধরে আমরা মিউটেন্ট আইসোলেট করেছি, আমাদের আমন ভ্যারাইটিকে সিকোয়েন্স করেছি, আউশকে করেছি, আমরা কোন জিনের কারণে কি হচ্ছে আমরা জানি সবকিছু। এখন আমরা রিভার্স জেনেটিক্স করে ইন্ডিভিজুয়াল জিন নিয়ে নিয়ে আমরা এইখানে নকআউট করব, ওইখানে নকআউট করব, ওইখানে নকআউট করব, সব ক্ষেত্রটা প্রস্তুত। রাইসের মতো অর্গানিজমে জিন এডিটিং করার ক্ষেত্র প্রস্তুত। কিন্তু একটা আননোন অর্গানিজম যেমন বট গাছ, শিমুল গাছ, এই টাইপের অর্গানিজম যেটার কোনো জেনেটিক্স নাই, এটার সেল থেকে তো আমরা ডিএনএ নিয়ে সিকোয়েন্স করতেই পারি, কিন্তু এটাতে জিন এডিটিং করার যে নলেজ দরকার এটা আমাদের নাই। এই জন্য এটা বোঝা খুব দরকার যে যেখানে অনেক ভালো ফরওয়ার্ড জেনেটিক্স আছে, শত বছর ধরে আছে, 50 বছর ধরে ফরওয়ার্ড জেনেটিক্স, অনেক মিউটেন্ট আইসোলেট করা হয়েছে, সেখানে গিয়ে রিভার্স জেনেটিক্স করা খুব সোজা। কিন্তু যেখানে এগুলো নাই, যেমন ইলিশের জিনোম আমরা সিকোয়েন্স করলাম, তো ইলিশে আমরা কি করব? আমরা কোন জিনকে নক আউট করবো আমরা তো জানি না ইলিশকে ভালো করার জন্য। তখন আবার আরেকটা মডেল জেব্রা ফিশ বা কোনো একটা সাহায্য আমাদের নিতে হবে। এই এই আর কি। এখানে আমি পুরো ফিল্ডের যে প্রমিস এবং লিমিটেশন সবকিছু ভেঙে বলছি। জি স্যার, ধন্যবাদ স্যার। আর কারো কোনো কমেন্ট? প্রশ্ন করতে হবে এমন কথা নাই, কমেন্ট ইজ অলসো গুড। রিভার্স জেনেটিক্স এবং ফরওয়ার্ড জেনেটিক্স এর ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? স্যার জি স্যার, মোটামুটি ক্লিয়ার হয়েছে স্যার। আর একটা প্রশ্ন ছিল, প্রশ্ন বলতে স্যার একটা মতামত জানার ছিল স্যার আপনার কাছ থেকে। যে স্যার আমরা তো জানি পঞ্চব্রীহি আপনার যে উদ্ভাবিত, তো ওইটা তো হচ্ছে এখন পর্যন্ত ওইভাবে এখনো হয়নি যে স্যালাইন টলারেন্ট। তো স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে জিন এডিটিং এর মাধ্যমে যদি আমরা এটার ভিতরে স্যালাইনিটি টলারেন্ট বা সল্ট টলারেন্ট জিনিসটাকে ঢুকে দিতে পারি আর কি, তবে সেক্ষেত্রে কি ধরনের সমস্যা হতে পারে স্যার? কারণ একটা জায়গায় জিন এডিটিং করতে গেলে যদি অন্য কোনো সমস্যা দেখা যায় তাহলে তো সেটা সম্ভব না। তবে স্যার আপনার এখানে কি মতামত যে আমরা আসলে কিভাবে করতে পারি বা কি ধরনের হতে পারে ভবিষ্যতে? এইখানে একটা জিন লাগবে যেটা আমরা আগে দেখতে পাবো যে মিউটেট করলে, বদলে দিলে সল্ট টলারেন্ট হয়ে যায়, তাই না? জি স্যার। এখানে আমার জিএমও যেটা বলে ওই প্রসঙ্গটা নিয়ে আসি। অনেকে বলে জিএমও, যেমন বিটি ব্রিঞ্জাল। তো বিটি ব্রিঞ্জাল তো বেগুনের কোনো জিনকে মিউটেট করে বিটি করা হয় না, এটা এক্সট্রা একটা জিন হ্যাঁ। ঢুকিয়ে দেওয়া। জি তো স্যার। সম্পূর্ণ আলাদা অন্য একটা অর্গানিজমের জিন যখন ঢুকিয়ে দেওয়া হয়, এইটাকে বলে ট্রান্সজেনিক। ট্রান্সজেনিক। ট্রান্স মানে বাইরের জিনিস। এটাকে এই ট্রান্সজেনিক অর্গানিজম এটা কোনো নর্মাল জেনেটিক্স এর অংশ না, এই জন্য আমি অতটা কভার করছি না। এটা একটা বিশেষ কোনো অর্গানিজমের জিন নিয়ে এটা স্টাডি করার ব্যাপার না, এটা হচ্ছে এক্সট্রা একটা জিন ঢুকিয়ে দেওয়া, তাই না?
তো তুমি যে সল্ট টলারেন্সের কথা বলছো, এটা এমন ভাবে হতে পারে যে বাইরের সল্ট টলারেন্ট একটা অর্গানিজম, ওইটা থেকে কতগুলা জিন নিয়ে আমরা রাইসে ঢুকিয়ে দিলাম, এটা হলে এটা ট্রান্সজেনিক হবে, তাই না? তো ট্রান্সজেনিক নিয়ে আজকাল অনেক বাধা রয়ে গেছে এখনো জিএমওতে, কিন্তু জিন এডিটিংটা অ্যালাউড। জিন এডিটিং সব রেগুলেটরি বডি বলছে এটা ঠিক আছে। এই জন্য আমি জিন এডিটিং এর কথা বেশি আলোচনা করছি, যে ভবিষ্যতে আমাদের জিন এডিটেড ক্রপ আমাদের হবে, জিন এডিটেড ক্রপ করার পদ্ধতি চলছে, তাই না? আমাদের দেশে একটা এসওপি হয়ে গেছে, অনেকে এটা অনেকে স্টাডি করেছে, সেমিনার হয়েছে। সো জিন এডিটিং আগামীতে জিন এডিটেড ক্রপ হবে, এই ব্যাপারে আমি আশাবাদী। এ কারণে আমি জিন এডিটিং এর কথা বিশেষ করে এখানে বলছি। তো জি তুমি যদি এখন বলো যে যে জিন এডিট করে কিভাবে একটা ক্রপকে সল্ট টলারেন্ট করা যাবে, ওই জিনটা এনে তোমাকে হাজির করতে হবে। এটা কোন জিন যেটা মিউটেট করলে একটা ক্রপ সল্ট রেজিস্ট্যান্ট হয়ে যাবে, বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওই জ্ঞানটা তো লাগবে। ওই জ্ঞানটা পাওয়ার পথ কি আমি একটু বাতলে দিই। রাইসকে যদি তুমি অনেক বেশি মিউটেজেনাইজ করো এবং সল্টি এলাকাতে গ্রো করো, তখন তুমি একটা মিউটেশন পাবে যেটা নক আউট হয়ে যাওয়ার কারণে এটা এখন সল্ট রেজিস্ট্যান্ট হয়ে গেছে। এটা এই কাজটা করতে হবে। তখন তুমি ওই জিনটা তো পেয়ে গেলে, ওই জিনটা আইসোলেট করবে, তারপর তুমি ক্রিসপার দিয়ে এক্স্যাক্টলি ওই জিনটা আবার মিউটেট করবে। এটা হচ্ছে পদ্ধতি। জি প্রথমে স্যার, একটা বুঝতে ফরওয়ার্ড মিউটেশনাল এক্সপেরিমেন্ট করতে হবে। আদারওয়াইজ তুমি যদি কোনো জানো এই সল্ট টলারেন্সের পাথওয়েটা কি, তুমি যদি অনুমান করতে পারো যে হায় হায় এই জিনটা মিউটেট করলে মেবি সল্ট রেজিস্ট্যান্স হতে পারে, এইভাবে তোমার যদি কোনো আইডিয়া থাকে বায়োকেমিস্ট্রি থেকে, তখন তুমি বিভিন্ন জিনকে মিউটেট করে দেখতে পারো যে এটা সল্ট রেজিস্ট্যান্ট হয় কিনা। এটা হচ্ছে আরেকটা অন্ধকারে হাতড়ানোর মতো আরেকটা রাস্তা রয়েছে। জি স্যার, বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। জি স্যার, আমরা আশা আশা করবো স্যার আমাদের এই পঞ্চগৃহীটা আমাদের এই অঞ্চলে, খুলনা অঞ্চল থেকে শুরু করে যে সব অঞ্চলে স্যালিনিটি প্রবলেম আছে, সেই অঞ্চলে এই আপনার পঞ্চগৃহী উদ্ভাবনটা যেন চলে আসে এবং আমাদের এই অঞ্চলের মানুষ যেন উপকৃত হয় স্যার। থ্যাংক ইউ স্যার। অবশ্যই অবশ্যই, এটা হওয়ার জন্য তোমাকে এক ধরনের খুলনার জন্য, পুরা খুলনার জন্য লিডার হয়ে যেতে হবে। হ্যাঁ, এবং ইনশাল্লাহ স্যার। তুমি যদিও স্টুডেন্ট, ওই বই পুস্তক একটু পাশে রেখে তুমি এখানে এক ধরনের রিয়েল এক্সপেরিমেন্টাল সায়েন্টিস্ট ইন দ্য ফিল্ড হয়ে যাবে, নেতৃত্ব দিবে, পঞ্চব্রীহিকে খুলনাতে নিয়ে যাবে, জিন এডিট করে অনেক রাস্তা বের করবে। এই যে ফরওয়ার্ড মিউটেশন বললাম, এটা করে ফেলবে। এগুলো আগামী মাসগুলোতে তুমি করে ফেলো, তাইলে তো বিরাট একটা বৈপ্লবিক পরিবর্তন হয়ে যাবে খুলনা এলাকায়, তাই না? জি স্যার, তা তো অবশ্যই স্যার। এইভাবেই তো মানুষ, ধরো আজকে যারা মাইক্রোসফট করেছে, গুগল করেছে, তারা তো এরকম তোমাদের মতো ছাত্র ছিল। তারা একটা সিচুয়েশন ইমাজিন করেছে এবং কাজে লেগে গেছে, তাই না? এটা জি স্যার। তুমিও করতে পারবে, তোমার আওতার ভিতরে রয়েছে এটা, তাই না? জি তো স্যার। আমরা আবার আলোচনায় ফিরে আসবো। এখন আমি একটা নতুন টপিক ইন্ট্রোডিউস করব, এটার নাম হলো জিন রাইটিং। জিন রাইটিংটা অনেক ইম্পর্টেন্ট এবং কমপ্লেক্স একটা জিনিস। আমার মনে হয় তোমরা এটা ডিটেল বা কেমিক্যাল স্টেপ গুলো দেখে নিবে। কিন্তু মোদ্দা কথা হলো, আমি যে বারবারা ম্যাকলিনটকের কথা বলেছিলাম, জাম্পিং জিনের কথা বলেছিলাম, এই জাম্পিং জিনের বায়োকেমিস্ট্রিটা, মেথোডোলজিটা কাজে লাগিয়ে যে পদ্ধতিটা বের করা হয়েছে অতি সম্প্রতি, এই মাত্র পেপারগুলো পাবলিশ হয়েছে, এটাকে বলা হচ্ছে জিন রাইটিং। থেরেসা থেরেসা বলে একটা কোম্পানি তারা করেছে, এবং এটাকে বলা হচ্ছে যে এটা এটা জিন এডিটিং কে সুপারসিড করবে তারা বলছে। এবং এটার মাধ্যমে সিঙ্গল পয়েন্ট মিউটেশন করা যাবে, ইনসারশন ডিলিশন করা যাবে। এটার আরএনএ জিন রাইটারও রয়েছে, আবার ডিএনএ রাইটারও রয়েছে, এবং এটার মাধ্যমে প্রাইম রিভার্স ট্রান্সক্রিপশন, এগুলো অনেক টেকনিক্যাল খটোমটো কথা। তোমাদের কাছে এই রেকর্ডটা থাকবে, এই স্লাইড গুলা তোমরা, আমি আশা করছি যে এটা এটা আমাদের এক ধরনের প্ররোচনা আর কি। এখানে তো আমরা 6 ঘন্টায় পুরো বায়োলজি কভার করছি, তো এখানে আমার ডিটেলস যাওয়ার কোনো সুযোগ নেই। বাট আমি জিন রাইটিংটা আরো কতগুলো স্লাইড আমার জন্য রেডি করা হয়েছে, তামিদের মাধ্যমে আমরা এগুলা এখন প্রেজেন্ট করব। নেক্সট স্লাইড। সো এটার সিঙ্গল নিউক্লিওটাইড লেভেল স্পেসিফিসিটি রয়েছে। এটা এক্সন ইন্ট্রন কথা আমরা অতটা বলি না। এবার জিনের ভিতরের
ইন্ট্রন এক্সনের ব্যাপারগুলো এটা বদলাতে পারবে, এবং এটা লার্জ ডিএনএ ইনসারশন ঢুকাতে পারবে। বিশাল একটা ইনসারশন, এক্সট্রা ডিএনএ এখানে ঢুকিয়ে দিতে পারবে, পার্মানেন্টলি কারেক্ট করে দিতে পারবে সবকিছু ভুল যদি থাকে, এবং লোয়ার ডোজে এটা ডিপ্লয় করা যাবে, যেটা অনেকটা জিন এডিটিং এ অনেকে বলছে একটা সমস্যা হতে পারে, যে কারণে ট্রেডিশনাল জিন থেরাপিতে এটাকে অনেক সেফ মনে করা হচ্ছে। নেক্সট স্লাইড প্লিজ। এই তো তো আমরা আমরা মোটামুটি এখন জিন রাইটিং পর্যন্ত চলে এসেছি। এখন আপনার সম্পূর্ণ অন্য একটা টপিকে যাওয়ার আগে আমার মনে হয় আমরা একটু রিমাইন্ড করি নিজেদেরকে। তো আমরা প্রথমে ফরওয়ার্ড মিউটেশনের মাধ্যমে মানব জাতির জেনেটিক্স এর সমস্ত ইতিহাস, একদম প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে ম্যান্ডেল পর্যন্ত আমরা প্রথমে স্টাডি করেছি, যেটার কারণে আমাদের যাপিত জীবনের যত কিছু আছে, আমরা যে আপেল খাচ্ছি, কলা খাচ্ছি, স্ট্রবেরি খাচ্ছি, যাই আমরা ব্যবহার করছি না কেন ফুড হিসাবে, প্লান্ট লাইফ হিসাবে, আমাদের ধান গম সবকিছু কিন্তু ওই প্রাচীন ফরওয়ার্ড মিউটেশন থেকে এসেছে। কিছু মাত্র অতি সম্প্রতি আমাদের কিছু মডার্ন ধান এসেছে, গম এসেছে, কিন্তু বেশিরভাগই আমরা পুরোনো দিন থেকে পেয়েছি, এবং সেখানে কিন্তু কোনো জিনোটাইপ নাই। এখানে জিনোটাইপ ফিনোটাইপের কথা এসেছে, তার মানে ওই রকম সময়ে আমরা জিন ক্রোমোসোম কিছুই জানতাম না, কিছু না জেনেই আমরা প্রোডাক্টটা পেয়েছিলাম। তার মধ্যে আমাদের অগোচরে আমাদের কিছু ভাষা ধারণা ছিল এগুলা কেমন করে হচ্ছে, কিন্তু ক্রপটাকে আমরা ঠিকই পুষ মানিয়েছিলাম। আমরা বনের পশুকে পুষ মানিয়ে আমাদের যে পোষা বিড়াল, ছাগল বা বা কুকুর, এগুলা সবকিছুর পিছনে একটা জেনেটিক্স রয়েছে, যেটাতে শুধুমাত্র ফেনোটাইপ, শুধুমাত্র একটা পোষা কুকুর পোষা হয়েছে দেখে আমরা তাকে নিয়েছি, তার কোন জিন মিউটেট হয়েছে আমরা জানি না, এখন জানতেছি। তার মানে কি? তার মানে এই যে লক্ষ বছরের বিবর্তনের যে যে ফসলগুলো আমরা উপভোগ করছিলাম, এটার জন্য আমাদের কোনো জেনেটিক্স, ফর্মাল জেনেটিক্স জানা দরকার হয়নি, শুধুমাত্র আউটপুটটাই যথেষ্ট। কিন্তু ডিটেইল না জেনেও আমরা কিভাবে এটা করতে হয় আমাদের পূর্বপুরুষ জেনেছিল। কুকুরকে পুষ মানিয়ে, হিংস্র হিংস্র যে উলফকে পুষ মানিয়ে আমাদের একেবারে কুকুর যে আমাদের পায়ের কাছে এসে বসে থাকে, এটা কি করে করবে? এটা আমি সবাইকে বলবো একটু চিন্তা করবে, কারণ এটা একটা জেনেটিক্স, এটা এক ধরনের অদৃশ্য জেনেটিক্স, যেটা হাজার বছর ধরে চলে আসছে। এটা আমরা স্টাডি করতে 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 মেন্ডেল পর্যন্ত আসলাম। মেন্ডেল কিছু মটরশুটির বিভিন্ন এক্সিস্টিং ভ্যারাইটি নিয়ে ক্রস করে টরে আমাদের দেখালো যে জিনগুলা এইভাবে আসে। জেনেটিক্স, ফর্মাল জেনেটিক্স, যেটা একাডেমিক জেনেটিক্স বা ইউনিভার্সিটির জেনেটিক্স, এটার সূচনা হলো মেন্ডেলের মাধ্যমে। কিন্তু দেখো, এই যে বিশাল মাপের যে একটা জীবিত বস্তু ছিল যেটা আমরা ব্যবহার করছিলাম, ইভেন মেন্ডেল ব্যবহার করছিলেন, উনি মটরশুটি পাইলেন, ওই মটরশুটি কোথা থেকে আসলো? মটরশুটিকে তো একসময় মানুষ পোষ মানিয়ে এই মিউটেশন গুলা রেখে দিয়েছিল, কিন্তু মেন্ডেলের সে এটাকে একটা থিওরিটিক্যাল ব্যাখ্যা দিল। এটা যেমন হাজার বছর ধরে মানুষ কবিতা লিখছিল, গান লিখছিল, তারপরে গ্রামারের লোক এসে সেন্টেন্স কি, গ্রামার কি, সমাস কি, এগুলো শেখালো আমাদের। এই জেনেটিক্স শেখা, ইউনিভার্সিটি জেনেটিক্স শেখা যেমন ভাষার গ্রামার শেখার মতো, যে আমরা তো সব সময় গান গাইছিলাম, কবিতা লিখছিলাম, তারপরে পণ্ডিতরা এসে বলল দেখো এইটা সেন্টেন্স, এইটাতে ছন্দ আছে, ওইটাতে ছন্দ নাই, আমাদেরকে শেখালো। তো এই যে ছন্দ শেখানোর প্রক্রিয়াটা, এটা হচ্ছে আমাদের ফর্মাল ইউনিভার্সিটি জেনেটিক্স। আর পুরা জেনেটিক্সটা হচ্ছে আমাদের যাপিত জীবন, এটা আমাদের বুঝতে হবে, এটা ক্লাসরুমে বলে না, এটা বলা খুব দরকার। তো এটা হলো তারপরে এই যে ইউনিভার্সিটির যে জেনেটিক্স, জিন কি, জিন এখন ক্রোমোসোমে থাকে, এটার মধ্যে ডিএনএ তে থাকে। হঠাৎ করে এই যে বিশাল কর্মযোগ্য, যে আমাদের কৃষকরা যে ধান নিয়ে আসলো বা আমাদের শস্যকে পুষ মানালো, এই সমস্ত বৃহত্তর জীবন থেকে হঠাৎ করে পণ্ডিতরা এটাকে আলাদা করে ফেললো এবং এটাকে স্টাডি করা শুরু করলো। ডিএনএ এর মাধ্যমে এটা যে কোড হয় এটা ডিসকভার করলো, এগুলা ল্যাবরেটরিতে চলে গেল, এটা একটা বন্ধ করে চলে গেল, কৃষকরা এটার আর কোনো খবর রাখলো না। মানে আমরা জীবনের একটা বিশাল কোড, এটাকে আমরা আলাদা করে নিয়ে এটাকে এক ধরনের স্কলারলি জিনিস করে ফেললাম,
এবং জিনোটাইপের জগতে, ফিনোটাইপ ছেড়ে আমরা জিনোটাইপের জগতে চলে যাব। এবং জিনোটাইপ জগতের একটা আলটিমেট অ্যাচিভমেন্ট হলো যে আমরা পুরো ডিএনএটাই সিকোয়েন্স করে ফেললাম, পুরো কোডটা আমরা জেনে গেলাম। এখন বিগ ডি ওভার স্মল বি জিনোটাইপ লেখার দরকার নেই। বি কি আমরা জানি, ওইটা হচ্ছে একটা জিন, ওইটার সিকোয়েন্স আমরা জানি। তো আমরা যেমন একটা গানের একটা একটা এইভাবে মিউজিক দিয়ে অ্যানালজি দেওয়া যায় যে আমরা একটা কনসার্টে গিয়ে গান শুনতে গিয়ে আমরা ওইটার পিছনে যে গানের কোড আছে, গানের যে স্ক্রিপ্ট আছে, ওইটা আমরা পেয়ে গেলাম, আমরা কোডটাই পেয়ে গেলাম। এখন আমরা কোড নিয়ে খেলা করতেছি, এখন আমরা বলতেছি কোডটাকে বদলে দেবো, জিন এডিটিং করবো, কোডটা এইটা বদলালে কি হয়, ওইটা বদলালে কি হয়। আমরা এই ইতিহাসে 1000 বছর পরে এই প্রথমবার আমরা কোডটা নিয়ে খেলা করতেছি। এবং কোডটাকে খেলা করার পদ্ধতির নামই হলো জিন এডিটিং। আর 1000 বছর ধরে যেটা হচ্ছিল এটাকে বলা যেতে পারে ফরওয়ার্ড মিউটেশন। আর এখন ডিএনএ কে কেন্দ্র করে যে চেঞ্জ করার যে প্রক্রিয়া, এটাকে বলা যেতে পারে রিভার্স জেনেটিক্স। এটা হলো মোদ্দা কথা এতক্ষণ আমরা যা করলাম। এখন আমি সম্পূর্ণ আলাদা একটা টপিক ইন্ট্রোডিউস করব, সেটা হচ্ছে যে আমাদের যে পুরা কোড যেটা রয়েছে ডিএনএ এর মাধ্যমে, এখানে কি কি আছে। নাম্বার 1 হলো আমাদের ডিএনএ কোড, এই বাম দিকের কালো বক্সে সেটা রয়েছে। এটা হচ্ছে কমপ্লিট ডিএনএ সিকোয়েন্স। এটা বলা যেতে পারে একটা বিরাট বই যেটা লাইব্রেরিতে আছে। কিন্তু এই কোডটা কিন্তু সবসময় প্রকাশিত না। যেমন আমাদের যে পুরা জিনোম আছে, এটা দিয়ে আমাদের চোখ বানানো হচ্ছে, আমাদের চুল বানানো হচ্ছে, আমাদের চামড়া বানানো হচ্ছে, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হার্ট, লাং, কিডনি। কি করে একটা কোডের বই থেকে এত কিছু বানানো হচ্ছে? এটা একটা বিরাট প্রশ্ন, যেটাকে বলে ডেভেলপমেন্টাল বায়োলজি। এটা জেনেটিক্স এর একটা অংশ। মানুষের মনে, পণ্ডিতদের মনে প্রশ্ন আসলো যে একটা কোড থেকে, একই কোড ব্যবহার করে, কারণ যে কোনো সেল থেকে, কিডনির সেল হোক আর আর হার্টের সেল হোক আর চামড়ার সেল হোক, সিকোয়েন্স করলে কিন্তু একই সিকোয়েন্স বেরিয়ে আসবে, যেটা হিউম্যান জিনোম। তো একটা জিনোম কোড ব্যবহার করে এত টাইপের সেল কিভাবে বানানো যায়? এটার কারণ হলো এই কোড থেকে কোনো অংশ খুলে যায়, কোনো অংশ পড়া হয়, আবার আরেকটা সেলে আরেকটা অংশ পড়া হয়। যেমন মনে করো একটা বই, 1000 পৃষ্ঠার বই, যেটার মাত্র 100 পৃষ্ঠা একটা সেলে পড়া হয়, আর আরেকটা সেলে অন্য আরেকটা 100 পৃষ্ঠা পড়া হয়। তৃতীয় আরেকটা সেল টাইপে যেখানে চোখ হয়ে যাবে, সেখানে ওই চোখ সংক্রান্ত ব্যাপারগুলো পড়া হয়, অন্যগুলা বন্ধ থাকে। এটাকে বলা হয় এপিজিনোম, মানে প্রকাশিত জিনোম। বিশাল জিনোমের যে অংশটা প্রকাশিত, এটাকে আমি বলি অডিও বুক অফ লাইফ। আর প্রথমটাকে বলি বিগ বুক, সাইলেন্ট বুক অফ লাইফ, অডিও বুক অফ লাইফ। আর 3 নম্বর যেটা আমি নতুন করে এখন ইন্ট্রোডিউস করবো তোমাদের কাছে, সেটা হচ্ছে মাইক্রোবায়োম। যে আমাদের পেটে, আমাদের গাঠে যে ব্যাকটেরিয়া সেল রয়েছে, এটা আমাদের শরীরের সেলের থেকে অনেক বেশি। এটা আমরা জানতাম না 10-15 বছর আগ পর্যন্ত। এখন আমরা জানি যে আমরা শরীরে কোটি 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 জীবিত ব্যাকটেরিয়া বয়ে বেড়াচ্ছি, যেগুলার সেলের বা ডিএনএর সংখ্যা আমাদের নিজের জিনের সংখ্যার থেকে 100 গুণ বেশি। এটা আমাদেরকে সারা শরীরে যেমন কন্টিনিউয়াসলি একটা ড্রাগ ইনজেকশন দিচ্ছে, আমাদের সমস্ত শরীর ফ্লাডেড উইথ দ্য মেটাবোলাইটস অফ দিস ব্যাকটেরিয়া। এই পুরা বিজ্ঞানটাকে এখন বলা হচ্ছে মাইক্রোবায়োম, এবং আমি এটাকে নাম দিয়েছি দ্য থার্ড বুক অফ লাইফ। নেক্সট স্লাইড প্লিজ। এই এই সংক্রান্ত কাজের জন্য নোবেল প্রাইজ পেলেন 2 বছর আগে সেভান্তে পাবো। উনি আমাদের যে প্রাচীন যে বোনগুলো আছে মানুষের, 1000, 20,000, 30,000 বছর আগের হিউম্যান বোন থেকে ডিএনএ স্ক্র্যাপ করে সিকোয়েন্স করে দেখালেন যে আমাদের জিনগুলা কত ডিফারেন্ট ছিল। যখন আমরা হান্টার গ্যাদারার ছিলাম, আমরা যখন আফ্রিকা থেকে বের হয়ে আসলাম, তখন আমাদের ডিএনএ গুলা কেমন ছিল। এবং এটার মাধ্যমে 40,000 বছর আগের বোন থেকে ডিএনএ সিকোয়েন্স হলো। এবং এটার মাধ্যমে জানা গেল যে আমরা যে শরীরের যে মেটাবলিজম, এটা অনেক বদলে গেছে। এবং এটা যে অন্ত্রনালীর ভিতরে যে আমাদের মাইক্রোবায়োম আছে, এগুলোর সাথে আমাদের শরীরের জিনগুলা কিভাবে ইন্টারঅ্যাক্ট করে আমাদের সুস্থতা তৈরি করে, আমাদের
ওবিসিটি হয়ে গেছে একটা বিরাট প্যান্ডেমিক। এখন কোনো অবস্থাতে মানুষ আর ওজন কমাতে পারতেছে না, বিশেষ করে ডেভেলপড ওয়ার্ল্ডে। আমাদের দেশেও ঢাকাতে শপিং মলে গেলে দেখা যায় যে এভরি পার্সন ইজ ওভারওয়েট, এবং কোনো অবস্থাতে মানুষ ওজন কমাতে পারতেছে না। এইটার জেনেটিক্স জানা এখন হয়ে গেছে একটা বিশাল ব্যাপার, কারণ এই ওবিস মানুষগুলা, ওভারওয়েট মানুষগুলা 30-35 বছর বয়সে গিয়ে হার্ট ডিজিজ হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, কোলোরেক্টাল ক্যান্সার হচ্ছে, ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। এটা একেবারে প্যান্ডেমিকের মতো হয়ে গেছে। নেক্সট স্লাইড প্লিজ। তো এই যে নিয়ান্ডারথাল, ডেনিসোভান বলে দুইটা প্রজাতি ছিল মানুষের মতো, হোমোসেপিয়েন্সের মতো। এদের সাথে হোমোসেপিয়েনরা আফ্রিকার থেকে বেশি এসে মেট করেছিল, এবং এইটার ফলে অনেক ভেরিয়েশন, বিশেষ করে কপি নাম্বার ভেরিয়েশন। আমরা কিভাবে আমাদের চাল থেকে, ভাত থেকে যেটা স্টার্চ, এটা থেকে সুগার বানাতে পারি, এটা কন্ট্রোল করে একটা জিন আলফা অ্যামিলেজ। এই এনজাইমটা এই স্টার্চকে কেটে কেটে গ্লুকোজ বানায়। তো যার শরীরে এটা অনেক বেশি আছে, সে অল্প সুগার থেকেই অনেক এনার্জি পায়, সে অতি দ্রুত মোটা হয়ে যায়, কারণ হি গেট সো মাচ এনার্জি। আরেকজনের সিএনএন আলফা অ্যামিলেজ জিন কম, তার অধিকাংশ স্টার্চ বডি দিয়ে বাইরে হয়ে যায়, সে ওয়েট গেইন করেন। একটা ছোট্ট এক্সাম্পল দিলাম। তো এই যে কপি নাম্বার এই জিনের, আলফা অ্যামিলেজ জিনের, এটা আমাদের ওয়েট কন্ট্রোলটা নিয়ন্ত্রণ করতেছে। এটা আমরা এই টাইপের কাজের জন্য ফলে জানতে পেরেছি। এখন হিউম্যান জেনেটিক্স এর একটা ভেরি পাওয়ারফুল অংশ, যেটা আমাদের অস্তিত্বের সাথে সম্পর্কিত। নেক্সট স্লাইড। তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা মানুষ মাইগ্রেট করতেছি। আমি যেমন অস্ট্রেলিয়া বসে টক দিচ্ছি, তোমাদের অনেকে আত্মীয় স্বজন বিদেশে থাকে। তারও আগে 1400 শতাব্দীতে আমার পূর্বপুরুষ সেই মিডল ইস্ট থেকে এসেছিল, মাইগ্রেটিং পপুলেশন। 300-400 বছর, 500 বছর মানুষের বডির জন্য কিছু না। ওই যে পুরানো মেটাবলিক সিগন্যাল, এটা আমাদের শরীরে রয়ে গেছে। মানুষ প্রজাতিটাই এক সময় আফ্রিকা থেকে বের হয়ে হেঁটে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। এটা সব কিছুর ছায়া আমাদের জিনোমে। এখন যেমন আমি হিউম্যান জেনেটিক্স নিয়ে কথা বলছি ফাইনাল স্টেজে এসে আর কি, যেটা আমাদের কারিকুলামের মধ্যে ছিল না। আমি এটা ইন্টারেস্টিং মনে করে এটা অ্যাড করেছি। তো এই যে 272 মিলিয়ন পিপল গ্লোবালি মাইগ্রেটিং, দে আর মাইগ্রেন্টস। এরা কিন্তু একটা বিশেষ জায়গার শরীর নিয়ে, একটা স্থানের শরীর নিয়ে অন্য স্থানে চলে গেছে। যেমন বাংলাদেশের গ্রামে তার জন্ম হয়েছে, অল্প খাবার খেয়ে খেয়ে হয়তো তার সময় কেটেছে, শৈশব কেটেছে। সে এখন ইউএসএ তে চলে গেছে, যেখানে কন্টিনিউয়াসলি বার্গার খাচ্ছে। বা গ্রামের লোক শহরে এসেছে, লাইফস্টাইল বদলে গেছে, এক্সেসিভ খাবার পাচ্ছে, খাবার চিপ খাচ্ছে। আরেকজন হয়তো খাবারের অভাবে সারাক্ষণ একটা স্টারভেশন স্টেটে আছে। এগুলা বডিতে, আমাদের জিনের সাথে এগুলোর সম্পর্ক আছে, বডির মেটাবলিজমের সাথে, নিত্য নতুন ডিজিজ তৈরি করছে। নেক্সট স্লাইড। এখানে আমি দেখিয়েছি যে মানুষের মাইগ্রেশন কিভাবে হয়েছে। আমার নিজের মাইগ্রেশনও এটার অংশ। আমিও প্রত্যেকটা কন্টিনেন্ট, অ্যান্টার্কটিকা ছাড়া প্রত্যেকটা কন্টিনেন্টে গেছি এবং কাজ করেছি। নেক্সট স্লাইড প্লিজ। এখন দেখা যাচ্ছে যে এই যে মাইক্রোবায়োম যে কথাটা আমরা বললাম, এটা আমাদের গাটে আছে। একটা স্টুল স্যাম্পল পাঠিয়ে ডিএনএ সিকোয়েন্স করে দিলে এটা গাটের খবরটা জানা যায়। তোমরা সবাই এবং তোমাদের আত্মীয় স্বজনরা আই এম হোপিং করে নিবে। আমার একটা কোম্পানি জিনোফ্যাক্স, আমরা বাংলাদেশে এটা নিয়ে চলে এসেছি, এবং ভেরি সুন জিনোফ্যাক্স এর গাট টেস্টটা পাওয়া যাবে। তো এখানে সমস্যাটা হচ্ছে যে স্টাডি হয়েছে, দুনিয়াতে লিটারেচার রয়েছে, এটা করা হয়েছে ওয়েস্টার্ন ইউরোপে। ফর অবভিয়াস রিজন, ডেভেলপ কান্ট্রিগুলোতে মানুষ ডাটা দিয়েছে, তাদেরকে স্টাডি করা হয়েছে। আমাদের কোনো স্টাডি নেই, আমাদের স্টাডিটা করতে হবে। আমাদের স্টাডি করাটা একেবারে ফরজ কাজ আমাদের। নেক্সট স্লাইড। তো এখন কথা হচ্ছে এই যে 3টা বই আমি বললাম, 3 বুকস অফ লাইফ, এটা আন্ডারস্ট্যান্ড করে হিউম্যান হেলথ এবং বিশেষ করে লঞ্জিভিটি, আমাদের আমাদের জন্মের যে সময়টা, লাইফ স্প্যান যেটা, এটা কি করে বাড়ানো যেতে পারে। নেক্সট স্লাইড প্লিজ। নেক্সট স্লাইড। এখন অন্ত্রনালীর মাঝখানে দেখা যাচ্ছে সেন্টার, এট দ্য সেন্টার ইজ দ্য গাট, এবং এইটা সব কিছু নিয়ন্ত্রণ করতেছে। গাট ব্রেইন অ্যাক্সিস এর মাধ্যমে আমাদের মুড নিয়ন্ত্রণ করতেছে,
গাট হার্ট কানেকশনের মাধ্যমে আমাদের হার্ট ডিজিজ হবে কি হবে না এটা নিয়ন্ত্রণ করতেছে, ক্যান্সার হয়ে যাওয়াটাকে নিয়ন্ত্রণ করতেছে, ইরিটেটেড বাউল সিনড্রোম, কিছু কিছু মানুষের সারাক্ষণ পেটের অসুখ লেগে থাকে এবং তাদের অনেক সময় কলোনিক ক্যান্সার হয়, এটা নিয়ন্ত্রণ করতেছে। এবং বিশেষ করে ডায়াবেটিস হওয়ার প্রবণতা, ওজন বেড়ে যাওয়ার প্রবণতা, অনেকে আছে যে ওজন কিছুতেই কমাতে পারে না, এগুলো সব গাট থেকে নিয়ন্ত্রিত হচ্ছে এবং গাট টেস্টের মাধ্যমে এটা জানা যাবে। নেক্সট স্লাইড প্লিজ। অনেক ডিটেল এখানে আছে, আমি আমি মুদ্রা কথা হচ্ছে যে হার্ট, ব্রেইন, কিডনি, প্যানক্রিয়াস এবং আমাদের যে অন্ত্রনালী যেটা যেখানে আইবিএস আইবিডি হয়, এখানে অনেক স্মল মলিকিউল আছে। আমরা যে জেনেটিক্স এর কথা এতক্ষণ বলছিলাম, এপিজেনোম, জিনোম, এপিজেনোম, এটারই একটা অংশ, এক্সেপ্ট দ্যাট আমি এখন শরীরের কথা বলছি, শরীরের ডিটেল বায়োকেমিস্ট্রির কথা বলছি। কিভাবে আমরা জেনেটিক্স এর নলেজ একদিক দিয়ে আমাদেরকে প্রকৃতি সম্বন্ধে জানাচ্ছে, বাট আমাদের আমাদের ভেরি এক্সিস্টেন্ট, আমাদের অস্তিত্ব, আমাদের হার্ট, আমাদের লাং, আমাদের প্যানক্রিয়াস, এগুলাকে তো আমরা এড়িয়ে যেতে পারি না। আমাদের অবেসিটি হওয়ার যে প্রবণতা, যে ওজন কমাতে পারছে না, ক্রমশ ডায়াবেটিসের দিকে এগিয়ে যাচ্ছে, এটাতে জেনেটিক্স এর কি বলার আছে? এই কথাগুলো আমি এখন সবাইকে আহ্বান জানাবো চিন্তা করার জন্য। নেক্সট স্লাইড প্লিজ। এখানে অনেক বায়োলজি আছে, আমরা এই স্লাইডগুলো অবশ্যই দিয়ে দেব, এখানে ডিটেলস বলার সুযোগ নাই, সময়ও নাই, কিন্তু যেটা আমি বলতে চাই যে জেনেটিক্স শেখার পরে, একদম ক্ষুদ্রতম জেনেটিক্স শেখার পরেও এইটা বোঝা সম্ভব এবং এটা বোঝাটা অত্যন্ত জরুরি। এটা একদম আমাদের এক্সিস্টেন্সের সাথে সম্পর্কিত। আমাদের যে বিভিন্ন অর্গান রয়েছে, আমাদের যে হার্ট, লাং কিভাবে একসাথে কাজ করে, আমাদের স্টমাক থেকে যে আমরা খাবার খাই, এই আর কি করে সর্বত্র ছড়িয়ে যায় বডিতে, এটা কিন্তু আমরা জানি না। এবং এটা একেবারেই, এটা না জেনে আমরা অনেক হাবিজাবি জিনিস জানার চেষ্টা করি, অনেক অবস্কিওর ইতিহাস জানার চেষ্টা করি, অনেক কিছু মুখস্থ করার চেষ্টা করি, কিন্তু যে শরীরটা আমরা বয়ে বেড়াচ্ছি, যেটা আমাদের সুস্থতা নিয়ন্ত্রণ করতেছে, যেটা আমাদের এইজকে কমিয়ে দিচ্ছে, আমাদের জীবনকালকে কমিয়ে দিচ্ছে, এটা এটা আমরা জানছি না এবং এটা জানা দরকার। আমি চাই এই জেনেটিক্স কোর্স যারা নিয়েছে তারা শরীরের জেনেটিক্স, নিজের শরীরের জেনেটিক্স নিয়ে অত্যন্ত সচেতন হয়ে যায়। নেক্সট স্লাইড প্লিজ। সো আমাদের এইজিং এবং লঞ্জিভিটি, অনেক মানুষ আছে তার বয়স হয়েছে 20 কিন্তু তার বয়স, তার মেটাবলিক এজ হয়ে গেছে 40, বিকজ অফ দ্য ওয়ে হি অর শি হ্যাজ ইটেন অর স্পেন্ড দ্য লাইফ। কি খেয়েছে, এক্সারসাইজ করে নাই, সময় মতো ঘুমায় নাই, তার মেটাবলিক এজ অনেক বেশি হয়ে গেছে এবং সে অনেক বেশি, তার লাইফটা শেষ হয়ে যাবে অনেক তাড়াতাড়ি অন্যদের চেয়ে। আরেকটা পরিবারে দেখা যায় মানুষ 80-90 বছর বয়স পর্যন্ত সুস্থ থাকে। জেনেটিক্স এর ব্যাপার আছে এবং 3 বুকস অফ লাইফ বোঝার ব্যাপার আছে। এবং আজকে এই যতখানি জেনেটিক্স এক্সপোজার আমরা আজকে পেলাম এই কোর্স থেকে, এটার মাধ্যমে এই পুরো জিনিসটা ট্যাকল করা সম্ভব। একজন যদি ইকোনমিক্স এর ছাত্র হতো আর এই কোর্সটা নিত এই 3 দিনে, তার পক্ষেও এই ব্যাপারে ওয়াকিফাল হওয়া এবং বোঝার চেষ্টা করা এবং আরো স্টাডি করা সম্ভব। এবং এখানে দুটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, একটা হচ্ছে হেলথ স্প্যান, যতদিন বেঁচে থাকবো তখন ততদিন কিভাবে বেঁচে থাকবো, আর নাম্বার 2 হচ্ছে লঞ্জিভিটি, কতদিন বেঁচে থাকবো। এই দুটো জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট স্লাইড। এখানে ইম্পর্টেন্ট কি, আমাদের হোস্ট জেনেটিক্স, আমাদের জিনোমে কি জিন আছে এবং এটার কম্বিনেশন, আমাদের এইজ, আমাদের যে মেডিকেশন বা প্রি এক্সিস্টিং কন্ডিশন, এগুলার মধ্যে যে জেনেটিক্স রয়েছে, বিভিন্ন জিনের ইন্টারাকশন রয়েছে, গাট মাইক্রোবায়োম, কি ব্যাকটেরিয়া আমরা শরীরে বয়ে বেড়াচ্ছি, এটা গাট টেস্ট না করলে জানা যাবে না। এন্ড ফাইনালি আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশন, আমরা কোথা থেকে এসেছি, আমরা কি বাংলাদেশের গ্রামের মানুষ এখন লস অ্যাঞ্জেলসে থাকি, নাকি আমরা একটা আদিবাসী ছিলাম সারা জীবন, একটা বনে জঙ্গলে একটা লাইফস্টাইলে ছিলাম, আমার পূর্বপুরুষ ছিল, এখন আমি শহরে একটা অ্যাপার্টমেন্টে বন্দী হয়ে আছি। এই টাইপের ইতিহাস আমাদের জানতে হবে। নেক্সট স্লাইড প্লিজ। এখানে খাবারের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। এখানে গ্রিন ব্যানানা রয়েছে, কাঁচকলা, যেটা আজকাল কেউ খাই না, আগে আমরা শাকসবজি হিসেবে এটা খেতাম। এখানে করলা রয়েছে, ছোট করলা, উচ্ছে, কচুর মুখী রয়েছে এবং মিষ্টি আলু রয়েছে। দিজ আর হাইলি হেলথ প্রমোটিং সাবস্টেন্স, যেটা আমরা এনাফ খাচ্ছি না। নেক্সট স্লাইড।
এটা আমি স্কিপ করে যাব, এখানে একটা জটিল অ্যানালিসিস আছে, এটা আমার কভার করার সময় নাই। নেক্সট স্লাইড। আচ্ছা, এখানে আমি যেটা ইন্ট্রোডিউস করতে চাই যে সবার একটু করে বায়োকেমিস্ট্রি, স্মল মলিকিউল গুলা কিভাবে শরীরের সাথে, এতক্ষণ আমরা ধানের কথা বলছিলাম, ধান কখন ফ্লাওয়ার করে, ধান কখন ফ্লাওয়ার করে না, এটার জন্য যে হরমোন ইনভলভ, প্লান্ট হরমোন ইনভলভ, ঠিক একইভাবে আমাদের শরীরে অসংখ্য স্মল মলিকিউল হরমোন টাইপের আমাদের রক্তে সঞ্চালিত হচ্ছে। শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড, যেটার একটা অংশ হলো ভিনেগার, অ্যাসিটিক অ্যাসিড। এই যে আগে মানুষ সবসময় একটু ভিনেগার খেত, একটু সিরকা খেত, এই সিরকা না খাওয়ার ফলে, আচার না খাওয়ার ফলে শরীরের মধ্যে বিরাট ক্যালামিটি নেমে এসেছে। এবং আরো অসংখ্য স্মল মলিকিউল আমাদের বডির মেটাবলিজমকে নিয়ন্ত্রণ করছে। নেক্সট স্লাইড। তো এখন এই যে স্মল মলিকিউল গুলা রয়েছে, এবং আমরা যে ঘুম থেকে উঠছি, যেটা সম্ভব খেয়ে ফেলতেছি, একটু পাশেই গিয়ে কোথাও বার্গার বিক্রি হচ্ছে খাচ্ছি, একটু পাস্তা খাচ্ছি, এগুলো শরীরে স্মল মলিকিউলে পরিণত হচ্ছে। এবং আমাদের জেনেটিক্স এর উপরে নির্ভর করে, আমাদের লাইফস্টাইলের অন্য ব্যাপারের সাথে নির্ভর করে, এটা কন্টিনিউয়াসলি ভিতরে একটা কেমিক্যাল বায়োকেমিক্যাল রিয়াকশন করছে। এই কেমিক্যাল বায়োকেমিক্যাল রিয়াকশনের ফলশ্রুতিতে আমরা হোয়াট উই আর, আমাদের ভালো লাগছে, খারাপ লাগছে, আমাদের মুড খারাপ হয়েছে, আমাদের ঘুম পাচ্ছে, এগুলো সবকিছু এগুলোর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এই যে জিএলপি একটা আছে এখানে, যেটা ক্ষুধাকে নিয়ন্ত্রিত করে, এবং আজকাল একটা ড্রাগ হাইপার পপুলার হয়েছে অজেম্পিক, যেটা খেয়ে মেয়েরা ওজন কমানোর চেষ্টা করছে। এটা জিএলপি, যে যে খিদা এবং খেতে খেতে যে একটা পরিপূর্ণতা আসা, যেটা বডি বলে যে খাওয়া বন্ধ করো। ইটস অ্যামেজিং জেনেটিক্স। অনেক মানুষের জিন এরকম রয়েছে যে জিএলপি কে ডিফারেন্টলি প্রসেস করে। অনেক অনেক মানুষ ফ্যামিলি ওয়াইজ দেখা যাচ্ছে যে ওজন বাড়তেছে, আরেক ফ্যামিলিতে ওজন বাড়তেছে না। দিস ইজ হাইলি হাইলি রেলেভেন্ট টু জেনেটিক্স। এটা এত পাওয়ারফুল জেনেটিক্স, যেটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। নেক্সট স্লাইড। তো এখানে আমার কো ফাউন্ডার জাহাঙ্গীর আলম, আর ইনি হলেন আমার পিএইচডি সুপারভাইজার লেফটে জেরি স্মিথ। আমরা ফ্রেড হাচিনসন ক্যান্সার রিসার্চ সেন্টারে গেলাম অনেক বছর পরে, যেখান থেকে আমি পিএইচডি ডিগ্রি পেয়েছিলাম। এটার ছবি। নেক্সট স্লাইড। আমাদের এক শিক্ষক ওই স্থানের, লি হার্টওয়েল, যার সাথে আমি ক্লোজলি কাজ করেছিলাম, উনি 2001 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন ক্যান্সারের জিন, সিডিসি জিন ডিসকভারের জন্য। তার ছবি টবি সহ নোবেল প্রাইজ পেলে যা হয়, দেয়ালে গিয়ে দেখলাম যে তার ছবি ঝুলানো আছে, ছবি তুললাম। নেক্সট স্লাইড। ফাইনালি আমার কোনো অপরিচিত একজন মানুষ যে আমার একটা ছবি পেল নিউজ পেপারে, তারপরে আমি যেহেতু জেনেটিক্স করি, সে আমাকে এবং পিছনে ম্যান্ডেলের পি এই ছবি তুলে, এই আননোন পারসন ছবিটা পেন্টিং করে আমার বাড়িতে এটা আছে এনে আমাকে দিল। এটা আমার কাছে এখন আছে, এবং তাহমিদ এটা এই স্লাইডে অন্তর্গত করেছে। যেমন আমি যেন নতুন যুগের ম্যান্ডেল, এবং পি পি গুলা থেকে আমার বডি বের হয়ে আসতেছে, এরকম একটা জিনিস সে ইমাজিন করেছে, সেই সেই আর্টিস্ট। এবং আমার ওই সময়কার নিউজ পেপারে যেরকম ছবি ছিল, ওইটা ওইখান থেকে সে কপি করেছিল। I think that's it. This is the final bit I am going to say. এখন আমরা একটু আলোচনা এবং কার কিরকম ইমপ্রেশন এই কোর্স সম্বন্ধে বা কোনো সবকিছু একটা মুক্ত আলোচনা এখন হোক। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। আমি ফিরতে পারছি, এই যে আমার ল্যাপটপে চার্জার কানেক্টেড করেছি। তো আজকে তো একেবারে একটা বড় জার্নি হলো আসলে, বলা যায় যে হ্যাঁ, আপনি স্যার মলিকুলার বায়োলজির ক্ষেত্রে একদম যে শুরু থেকে একদম মেটাজেনোমিক্স পর্যন্ত সর্বশেষ যে ধারণা, সেই পর্যন্ত এসছে পুরো বিষয়টা। তো আশা করি যারা এখানে ছিল প্রত্যেকেরই একটি চমৎকার এক্সপিরিয়েন্স হয়েছে এখানে। যেটা শুরুতেও বারবার আমরা বলেছি বা বারবার এসছে যে যেহেতু এটা আমাদের একটি একটি 2 ঘন্টা 2 ঘন্টা করে 3 দিনে আমরা কভার করছি, সো বিগ পিকচারটা দেওয়াটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমার মনে হয় সেটি একেবারে সেই প্রি মেন্ডেলিয়ান থেকে শুরু করে এই একদম আধুনিকতম যে জায়গাটা এপিজেনেটিক, মেটাজেনোমিক্স, সেই পর্যন্ত এসে এটা মনে হয় একটা কমপ্লিট চিত্র পেয়েছে। তো এবং তারপর আমি এটার ব্যবহারিক যে দিকটা আমি বলার চেষ্টা আলো- করেছি, এটা কেন। তো আমার মনে হয় যে এখানে যেরকম অ্যাক্টিভ হ্যাঁ একটা সেটা গ্রুপ, তাদের অনেক ইমপ্রেশন আছে, এবং ইফ এভরিবডি স্পিকস আপ, এখন আমাদের একটু সুন্দর সময় হ্যাঁ রয়েছে এই
পুরো জিনিসটা রিভিজিট করার জন্য কারো কোনো যদি খটকা থাকে বা প্রশ্ন থাকে বা কমেন্ট থাকে, আই ইনভাইট এভরিওয়ান টু স্পিক আপ টুডে। নির্দ্বিধায় একটা ভয়হীন একটা পরিবেশ আমরা এখানে তৈরি করতে চেয়েছি। হ্যাঁ যে কোনো ইস্যুই কিন্তু এখানে আসতে পারে, এবং আমরা এই যারা এই লাইফটা পার হয়ে এসেছি আমরা কিন্তু জানি যে there is no silly question, every হ্যাঁ, সব প্রশ্ন of ঠিক matters। আছে, এবং আমরা সেই আমরা দিক সেই থেকে প্রাচীন চাইবো যে তার আগে হ্যাঁ ইশতিয়াক কিছু তো বলবে আমরা নাকি? এখন ওপেন করলাম ফ্লোর, যা এরকম এক হচ্ছে স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। স্যার যেমনটা স্যার বললেন খুলনাতে আপনি পঞ্চবিহির ব্যাপারে ভাবছেন স্যার। স্যার আমরা পটুয়াখালী অঞ্চলেও কিন্তু স্যার কোস্টাল বেল্ট এরিয়াতে স্যার বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী, স্যার পিরোজপুর এই এরিয়াতেও কিন্তু স্যার স্যালাইন সয়েলের একটা ভালো সমস্যা রয়েছে স্যার। স্যার এই ব্যাপারে আপনার কোনো নেক্সট আপকামিং কোনো প্রজেক্ট রয়েছে কিনা? হ্যাঁ, আমি তো চাচ্ছি যে এরিয়া ওয়াইজ এক একটা গ্রুপ হয়ে যাবে। চিটাং এর একটা গ্রুপ আমাকে জয়েন করেছে, চিটাং কেন্দ্রিক একটা প্ল্যাটফর্ম আমি ডেভেলপ করছি। সিলেটে তো আছেই, এবং এবং আমার মনে হয় খুলনা এলাকাতেও আমরা সাড়া পেয়েছি। জান্নাতুল এসে আলোচনা শুরু করেছে। তো পটুয়াখালীর একটা গ্রুপ হয়ে যাক, পটুয়াখালী গ্রুপের সাথে আমরা একসাথে কাজ করব। পঞ্চব্রী ছাড়াও আমাদের আরো অনেক ভ্যারাইটি রয়েছে, বা যে ফরওয়ার্ড মিউটেশনের কথা আমি বললাম, এটা তো জিএমও না, এটা তো যে কেউ করতে পারে। এটাও আমরা করতে পারবো, আমরা সিলেক্ট করতে পারবো সেই পরিবেশে দ্য বেস্ট সার্ভাইভার যারা সল্ট টলারেন্ট ভ্যারাইটি তৈরি করতে পারবো। আর একটা উড়িদ ধান যেটা রয়েছে, যে যে ওরাইজা কোয়ার্কটাটা, যেটা প্রফেসর জাবাসিরা স্টাডি করেছেন, ওইটা আমরা স্টাডি করতে পারবো, বা ওইটাকে আমরা পঞ্চব্রহী করার চেষ্টা করতে পারবো। অনেক অনেক অপশন আছে। জি স্যার, ধন্যবাদ স্যার আপনার এই সুদূর প্রসারের চিন্তা স্যার। আমরা আহ যথেষ্ট চেষ্টা করব ইনশাল্লাহ এই বিষয়টাকে এখানে ইমপ্লিমেন্টেশন করার জন্য ইনশাল্লাহ। হ্যাঁ, এবং এটার স্ট্র্যাটেজি হচ্ছে 10 জনের বা এরকম ডাইভার্স একটা গ্রুপ জি স্যার। করে, বা 10-12 জনের ওই গ্রুপটা এসে জি স্যার। হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আমি যেহেতু কাজ করি, মেথড ইজ ভেরি জি স্যার। সিম্পল। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব, 1-to-1 কথাও বলবো, গ্রুপেও কথা বলবো, এবং পুরো জিনিসটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। এই গ্রুপগুলো যেগুলো চিটাঙ্গের হয়েছে, সিলেটের হয়েছে, সবার কাছে আমি এই কোর্সটা সাজেস্ট করেছি, জি স্যার। এবং এই কোর্সের মাধ্যমে আমরা ভবিষ্যতে এই 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 কাজগুলোকে আরো কনসলিডেট করব। এটাকে যদি আমরা জেনেটিক্স 101 বলি, তো এটা ধরো আমরা 5টা রান করলাম, তারপরে আমরা প্রফেসর মুস্তাকের সাহায্য নিয়ে এটাকে 202 মানে আরো কমপ্লেক্স স্পেসিফিক করে ফেলবো। এই জার্নির তো শেষ নাই, এটা অনেক দূর গড়াবে আমি আশা করছি। জি স্যার, ইনশাল্লাহ স্যার, অনেক দূর যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। আমি যে আমি যে টপিকটা ইন্ট্রোডিউস করলাম একদম লাস্টে এসে, হিউম্যান বডি সম্বন্ধে বা মাইক্রোবায়োম সম্বন্ধে বা 3 বুকস অফ লাইফ সম্বন্ধে, এই ব্যাপারে কারো কোনো বক্তব্য আছে? ইশরাত, তুমি বলতে পারো। রিনি, শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। আমি বলতে চাচ্ছি যে গাট মাইক্রোবস নিয়ে তো এখন অনেক ইন্টারেস্টিং পেপার আমরা দেখতে পাই অনেক, কিন্তু বাংলাদেশে গাট মাইক্রোবস নিয়ে চিকিৎসা বিজ্ঞান কতটুকু এগিয়েছে, সেক্ষেত্রে আপনারা জিনোফ্যাক্স কিছু করবেন কিনা সামনে, এই সম্পর্কে হ্যাঁ, জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, জেনোফ্যাক্স তো অলরেডি একটা গাট টেস্ট শুরু করে দিয়েছে, গাট টেস্টটা পাওয়া যাচ্ছে, এবং জেনোফ্যাক্স এখানে গাট মাইক্রোবায়োম নিয়ে একটা পায়োনিয়ারিং রোল প্লে করছে। আমরা ঢাকাতে অনেকগুলো সেমিনার করেছি অলরেডি, যেগুলো আমরা ইউটিউবে বা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা দিব। এবং আমি চাই যে এই গ্রুপও এটাতে সচেতন হোক, এখানে যেহেতু জেনেটিক্স এর আলোচনা হয়েছে, এবং তোমরা যারা এখানে ইন্টারেস্টেড পার্টি অ্যাবাউট অল কাইন্ডস অফ জেনেটিক্স এর একটা হলো যে এটার কোনো ব্যারিয়ার বা বর্ডার নেই। মানে যে জেনেটিক্স বিজ্ঞান ধানকে শেখায়, আমাকে অনেক লোক বলে, ও আপনি তো জিন বিজ্ঞানী, আপনি আবার কেন ধান নিয়ে কাজ করেন, মানে এই টাইপের কমেন্ট মানুষে করে। এবং আমি বললাম যে ভাই, ধানে কি কোনো জিন নাই তাহলে? তো এরকম যে জেনেটিক্স, জিন এবং ইন্ডিভিজুয়াল অর্গানিজম, যেটা ধান হতে পারে, বানানা হতে পারে, মানুষ হতে পারে, এটার সম্পর্ক কি, এটা নিয়ে অনেকে দোয়াটে রয়ে গেছে এখন।
আমার মনে হয় যে মিথি, তুমি কিছু বলবে? জান্নাতুল? স্যার আসলে আপনি যে এটার কথা বলছেন মাইক্রোবায়োম নিয়ে কথা বলছিলেন স্যার, এক্ষেত্রে একটা বিষয় আনছিলেন স্যার যে ইরিটেবল বায়োডেবল সিনড্রোম, আইবিএসডি যেটাকে বলে আর কি। তো স্যার আমার হ্যাঁ, বাসায় হ্যাঁ। অনেকেরই আছে স্যার, আমার ফ্যামিলিতেও একজনের আছে স্যার এই বিষয়টা। তো স্যার এটার চিকিৎসা ক্ষেত্রে কি হয় যে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে যখন চিকিৎসা নিতে যাওয়া হয় তখন কি বলে বলে যে ইন্ডিয়া যেতে হবে বা অন্য কোথাও যেতে হবে স্যার। তো আপনারা যে জিনোফিক্সটা যেটা গাট টেস্টের কথা বলছেন স্যার, এই বিষয়টা এক্ষেত্রে আসলে কিভাবে কাজ করবে স্যার? আমার এই বিষয়ে একটু কিউরিসিটি আছে স্যার, মানে এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। অবশ্যই। এখন এটা তো যেহেতু এটা একটা জেনেটিক্স এর জেনারেল ডিসকাশনের কোর্স, তুমি আমাকে টেক্সট করো, আমি এটা জানিয়ে দেব। আমরা তো গার্ড টেস্টটা দিচ্ছি, জেনোফ্যাক্স গার্ড টেস্টটা ইন্ট্রোডিউস করেছে এবং গার্ড টেস্টটা এখন পাওয়া যাবে। তারপরে এটার সাথে ইন্ডিয়া, এটা নিয়ে এখন আর ইন্ডিয়া যাওয়ার কোনো দরকার হবে না। আমরা 8 গার্ড ভেদে নেমেছি এবং আমরা এই এই যে আইবিডি, আইবিএস তুমি যেগুলো বললা, বা গাঠের যে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপার, প্রফেসর জি স্যার। মুস্তাকও আমাদের সাথে আছেন, এটা আমরা প্রোভাইড করব এইখানে ঢাকাতে। জি স্যার, ধন্যবাদ স্যার, অনেক অনেক শুভকামনা রইল স্যার এই টপিকের উপরে স্যার। ওকে। আচ্ছা, সন্তোষের কিছু কমেন্ট ছিল। ইয়েস। স্যার, এই আমি ছোটবেলায় দেখতাম যখন ম্যালেরিয়া হতো হিলটেক্সের মধ্যে, এরা কিছু স্পেসিফিক খাবারের পরিমাণ বাড়াই দিত, আদিবাসী গুলো স্পেশালি। ওই ওখানে কিছু নাপি শীতল বলে লোকালি শব্দ, এগুলো খাইতো। তারপর হলো কিছু ছোট ঝালমরিচ, এই ধরনের খাবারের সাথে আরো অনেক কিছু খাবার বেশি পরিমাণে খাইতো। তো এরা মনে করতো কি যে এতে ম্যালেরিয়া কম হয়। পরবর্তীতে যখন করোনা আসলো, এরা তো ভ্যাকসিন নিবে না, দিবে না, এই কাহিনী, যাক সরকার বাধ্য করে অনেক কিছু করলো, কিন্তু তাদের ফুড হ্যাবিটে কোনো চেঞ্জ করলো না। এরা বিশ্বাস থেকে হোক বা প্র্যাকটিক্যাল লাইফে হোক, এরা মনে করে যে এদের নিজস্ব কিছু খাবার এদেরকে শরীরে মানে বডি স্ট্রেংথ এটারে ঠিক করে রাখে। তো আলটিমেট আমার কাছে মনে হলো এটা হয়তো বা ফুড মাইক্রোবায়োমস এর সাথে কোনো একটা সম্পর্ক থাকতে পারে এদের খাবারের। তো এই বিষয়ে জেনোফিক্স এর রিসার্চ নিয়ে কি কোনো পরিকল্পনা আছে কিনা, বিশেষ করে ইন্ডিজিনাস ফুড বা এদের নিজেদের কিছু নিয়ে? অবশ্যই, অবশ্যই। ইন্ডিজিনাস ইন্ডিজিনাস পিপল এবং তাদের যে ফুড হ্যাবিট এবং তাদের যে ইউনিক জেনেটিক সিগনেচার রয়েছে, বা SNP আমরা যেটা বলি, এটা নিয়ে আমাদের অনেক আগ্রহ রয়েছে। আমাদের গ্রামীণ পপুলেশন অলসো আরবান পপুলেশন লাইফস্টাইলের কারণে ডিফারেন্ট। তো এই ডাইভার্সিটি নিয়ে জেনোফ্যাক্স কাজ করবে রিসার্চ লেভেলে এবং একটা ডাটা তৈরি করবে বাংলাদেশ কেন্দ্রিক। আর 2 নম্বর হচ্ছে যে যাদের কন্ডিশন আছে, আইবিএস, আইবিডি রয়েছে, বা ওবিসিটি ইস্যু রয়েছে, তাদের গাট টেস্টটা করিয়ে এটা থেকে খুব ভালো একটা থেরাপিউটিক ইন্টারভেনশন চলে আসবে। এটা আমরা ভবিষ্যতে করতে যাচ্ছি। এবং যেহেতু এই গ্রুপ আমাদের কাইন্ড অফ চলার পথের সাথী হয়ে গেছে, কাফেলা হয়ে গেছে, তোমরা তো সবাই এগুলো জানতে পারবে অবশ্যই। মাহাদি কিছু বলছিল, মাহাদি। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার জেনোফেক্স কি মানে ক্যান্সার নিয়ে কোনো কাজ করছে, যেমন প্রস্টেট ক্যান্সার, লাইক ফুসফুস ক্যান্সার, এরকম কিছু নিয়ে? না, ক্যান্সার নিয়ে কোনো কাজ এখনো করছে না, বাট ভবিষ্যতে আমরা তো গাট মাইক্রোবায়োম কেন্দ্রিক একটা কোম্পানি, এবং এটার সাথে যে ফুড সিস্টেম আমি যেটা দেখালাম, বিভিন্ন টাইপের নিউট্রাসিউটিক্যাল ফুড যেটা বলা হয়, যেটা আমার প্লান্ট বায়োলজি বা এগ্রিকালচার নিয়ে যে আমার আমার যে আগ্রহ রয়েছে, বা সবকিছুর উৎপাদন পঞ্চব্রীহি মেথডে বাড়িয়ে দেওয়ার যে আগ্রহ রয়েছে, এটার সাথে আমরা বিশেষ ট্রেইটটাকে এখন কম্বাইন করব। ট্রেইট হচ্ছে কালো চাল, যেমন আমরা কালো কালো চালকে পঞ্চব্রীহি করে দেব, লাল চালকে পঞ্চব্রীহি করে দেব। এইভাবে পঞ্চব্রীহি একটা প্রোডাকশন মেথড। আর ইন্ডিভিজুয়াল ট্রেড যেটা, রং যেটা, যেমন কালার ভুট্টা আমি দেখিয়েছি বারবার। কালার কেন? কালার বিকজ কালার ইজ ফ্যাসিনেটিং, বাট কালার বিকজ কালার ইজ অলসো হেলথিয়ার ফুড। রঙিন খাবার সব সময় রংহীন খাবারের চেয়ে মোর হেলথি। এটা একটা জেনারেল রুল, যে কারণে প্রাচীন মানুষ খাবারের মধ্যে রং নিয়ে এসেছিল। থ্যাংক ইউ স্যার। আর কেউ যারা সাধারণত কথা বলে তারা আজকে সাইলেন্ট হয়ে আছে, সবাই একটু কথা বলো। স্যার, স্যার একটা বিষয় জানার ছিল স্যার, যখন আমরা জিন এডিটিং করবো স্যার, ক্যাসপার ক্যাস9 দিয়ে যখন বিষয়টা কাটলাম স্যার, তখন তো কিছু অংশ স্যার জোড়া লাগার ক্ষেত্রে স্যার, যখন যদি এর বেস পেয়ারের সাথে না মেলে,
তখন স্যার ওই অংশটা যদি এক্সটেন্ডেড অবস্থায় থাকে তাহলে পরবর্তীতে ওই এক্সটেন্ডেড জিনের পার্টটা কি পরবর্তীতে মিউটাজিন হিসেবে কাজ করে কিনা কিংবা মিউটেশন তৈরি করতে সক্ষম হয়, এই বিষয়টা স্যার একটু জানতে চাচ্ছিলাম স্যার। না, এক্সট্রা হ্যাঙ্গিং কিছু থাকবে না, কাটার পরে ওইটা সেল ডিভিশনের আগে জোড়া লেগে যাবে। এটা সেলের একটা নর্মাল হিলিং প্রসেস আছে। এই জন্য জি স্যার। ক্রিসপার খুব ভালো কাজ করে, যে কাটার পরে যে জোড়া লাগার পদ্ধতি, এইটা জোড়া জি লাগাতে স্যার। গিয়ে একটা মিউটেশন তৈরি হয়, তাই না? তো আমরা তো জি স্যার। আমরা আমরা তো যেগুলা ক্রিসপার করি আমরা বায়োকেমিক্যাল রিয়াকশনের পরে, আমরা দেখি যে জিন এডিটেড, যে জিনের যে এডিটেড ফর্মটা ওইটা বেরিয়ে আসে এবং এটার মধ্যে অনেক মিউটেশন থাকে। ওইখানে ওই জি স্যার। ঝুলন্ত কিছু থাকে না, ওইটা কেটে ছেটে মলিকুলার সিজার দিয়ে সেল ওইটা ঠিক করে দেয়, কিন্তু মিউটেশনটা তৈরি হয়। বুঝতে পেরেছি স্যার। স্যার তাহলে আচ্ছা স্যার, যখন আমরা এটাকে চেঞ্জ করলাম স্যার, তাহলে সেল যে মেমোরিটা রিজার্ভ করে, তাহলে স্যার স্যার সেল ওই জিনিসটাতে ফেরত যেতে চায় না কেন? সেলের নিজেরও তো একটা মেমোরি না আছে যে না হ্যাঁ, সেল সেল যেই। না সেল যাবে কি করে, ওইটার যে কোড যেটা ওইটা তো বদলে দেওয়া হয়েছে, তাই না? যেমন তো ও আর একটা জিন যেমন মনে করা যাক যে যে একটা ধানকে ফ্লাওয়ারিং টাইমটা বাড়ায় দেয়, দেরিতে ফ্লাওয়ার করে। তো ওই জিনটা যখন নষ্ট হয়ে গেল, তো ওইটা তো ওইটার কাজ আর করতেছে না, তখন ধানগুলো আর্লি ফ্লাওয়ার করতেছে। আর যে যে জিনটা আগে দেরি করাতো ওইটা বিকল হয়ে আছে। ওইটা ইন্ডিভিজুয়াল সেল এখন এত পিওর ফর্মে, ওই পুরোনো ফর্মটা নাই, ওইটা তো ওইটার কোনো মেমোরি হওয়ার কোনো সুযোগ নেই। এটা কোনো মেমোরি ব্যাপার না, এরকম যেমন ব্রেনে মেমোরি থাকে। এখানে ইন্ডিভিজুয়াল সেলটা ওই জিনটা বিকল হয়ে যায় এবং সব সময় এবং সাথে সাথে এই ধানটার একটা নতুন চরিত্র চলে আসে। এবং ওই নতুন চরিত্রের যে যে চরিত্র যে যার ভিতরে আছে যে সেলগুলো, ওই সেলগুলো থেকেই আমরা হাজার হাজার টন ধান তৈরি করি। সমস্ত নতুন একটা ভ্যারাইটি হয়ে যায়। জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার আমার বিশ্ববিদ্যালয়ে একজন প্রফেসর আছেন, প্রফেসর ডক্টর শামীম মিয়া স্যার। আহ, উনি ওনার কাছে কিছু জিনোম, কিছু লোকাল রাইস আছে, উনি প্রত্যেক বছরই ওইটাকে স্যার ক্লাইমেটিক সিচুয়েশনের সাথে মিউটেশন করেন। উনি আমাদেরকে বললেন যে যদি আমরা ধানটাকে মিউটোজিনের জিন, এই যে যে ক্যাসপার দিয়ে কেটে কিংবা আমরা যদি ল্যাবে জিনিসটাকে তৈরি করি, তাহলে এই জিনিসটা হয়তো ক্লাইমেটের সাথে অ্যাডাপ্টেড হবে না। তাহলে বিষয়টা কি স্যার এমন হয় যে যদি আমরা ল্যাব গ্রোন কোনো অর্গানিজম তৈরি করি, সেটা তাহলে কি স্যার ক্লাইমেটের সাথে সাসেপ্টেবল অবস্থায় তৈরি করতে পারে, যদি আমরা এটাকে অন্য পন্থায় যেভাবে স্যার কাজ করতেছেন, যে জেনারেশন পর জেনারেশন কাজ আমরা ক্রস করে করে সেলফিং করে উনি এনভায়রনমেন্টের সাথে কোপ আপ করানোর ট্রাই করতেছেন, তাহলে স্যার এই জিনিসটা কি স্যার এখানে এটা লিমিটেশন আছে কিনা স্যার কিসের আমাদের আমি যে তো ল্যাব গ্রোন হ্যাঁ, জিএমওর ক্ষেত্রে? অবশ্যই অবশ্যই, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সো আমি যেহেতু সবকিছু মাঠে করি, আমি তো জিএম করি না, ক্রিসপারও করি না, আমি মাঠে যেটা করতে পারি সেটা করি। তো কাজে ওইটা তো অলরেডি মাঠের উপযোগী হয়ে অটোমেটিক্যালি হয়ে যায়। আর যারা ল্যাবে করবে, ক্রিসপার করবে, অন্য কিছু করবে, তারা মাঠে গিয়ে এগুলাকে ফিল্ড ট্রায়াল করে ভ্যালিডেট করতে হবে, যে তাদের যে হাইপোথিসিস যে এই জিন মিউটেট করলে এটা হবে কি হবে না, এটা তো মাঠে গিয়ে ফিল্ড ট্রায়াল যেটাকে বলে ওইটা করতে হবে। এবং এলাকার উপযোগী করে ওইটাকে আবার পুনরায় নির্মাণ করতে হবে, বা বা অ্যাডাপ্টেড যেটাকে বলে অ্যাডাপ্টেশন, সেটা করতে হবে। সন্তোষ কি আরো কিছু বলবে, না আগের সিগন্যালই দেখা যাচ্ছে? স্যার আগে সিগন্যালে দেখা যাচ্ছে, তবে অপেক্ষায় আছি আপনি চট্টগ্রামে কাজ শুরু করেন, আমরা আপনাকে সহযোগিতা করব, এইটুকুন আর কি স্যার। চট্টগ্রামের একটা পাওয়ারফুল গ্রুপ দরকার আমার। চট্টগ্রামের গ্রুপ ছাড়া আমি তো চট্টগ্রামে কিভাবে কাজ করব, তাই না? হ্যাঁ স্যার, এই বিষয়ে আপনি কোন এক সময় তাহলে ওই তাহমিদ ভাই সহ কথা বলেন কিভাবে সহযোগিতা করতে পারি, এটাই আর কি স্যার। হ্যাঁ 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 হ্যাঁ। এখানে বিজয়িতা একটা প্রশ্ন করেছে যে যে কালার্ড কর্ন, দুটো ডিফারেন্ট কালার্ড কর্ন ক্রস করে কালার করা যায়, বাট ইজ ইট পসিবল উই ক্যান ক্রস ব্রিড হোয়াইট রাইস এন্ড রেড রাইস সো দ্যাট উই ক্যান অলসো গেট কালার? ইয়েস ইয়েস, অফ কোর্স, অবশ্যই করা যাবে বিজয়িতা। এখানে আমাদের যে পার্পল রাইস রয়েছে, রেড রাইস রয়েছে, এগুলোর সাথে সাদারে ক্রস করে আমরা ডিফারেন্ট কালার তৈরি করতে পারবো, বা বা পার্পলের সাথে লালকে ক্রস করে আবার লাল এবং পার্পলের মিশ্রণে নতুন কালার তৈরি করতে পারবো। এটা অবশ্যই সম্ভব এবং আমরা এটা করতে যাচ্ছি, করব। তবে কর্নে করা খুব খুব ইজি আর কি। কর্নের ক্রস আসলে খুব আহ, যেভাবে দেখেছো একটা কবের মধ্যে অসংখ্য কালার থাকে, আর রাইসের ক্রস করা আর একটু টেকনিক্যালি মোর ডিফিকাল্ট।
শারমিন কিছু বলবে? স্মৃতি? আসসালামাইকুম স্যার। স্যার হুম। আমি হচ্ছে জিন রাইটিংটা নিয়ে একটু কনফিউজ স্যার। এটা কি জিনের বিভিন্ন কোডন গুলো যেগুলো ওগুলো লিখে ওগুলোর কাজ সহ লিখে রাখা? আমার না না বোঝাটা না কি? না, রাইটিং রাইটিং একটা মেটাফর, এটা লিখে রাখার কিছু না। এরা জিন এডিটিং বলতো আর ওরা বলতেছে জিন রাইটিং আর কি, এটা অন্য একটা এক ধরনের নাম দিয়েছে, তাই না? আসলে তো এটা কোনোটাই লিটারালি কাগজকে এডিট করা বা রাইট করা নয়। জিন রাইটিং যে যে প্রসেসটা, এটা জিন এডিটিং এর মতো না। জিন এডিটিং হচ্ছে একটা একটা ক্রিসপার Cas9 একটা জায়গায় যাবে এবং এখানে কেটে কাট ফেলবে। করবে। হ্যাঁ। হ্যাঁ, কেটে বেশিরভাগ ক্ষেত্রে মিউটেশন করবে, বাট ওইখানে যদি তুমি এক্সট্রা একটা ডিএনএ দাও ওই এলাকার হোমোলোগাস, তখন ওই ডিএনএটা ওখানে ঢুকে যাবে। এটা ভেরি লো ফ্রিকোয়েন্সি। কাজে এই জিন এডিটিংটা বোঝা খুব সম্ভব। জিন রাইটিং বুঝতে হলে তোমার যে জাম্পিং জিনের যে এনজাইমোলজি, এই জন্য আমি এখানে যাই না। এটা এটা আসলে সহজে বোঝানোর মতো না। জিন রাইটিং এর যে এক্সাক্ট মেথডটা, এটা জিন এডিটিং এর মেথডের মতো এত সহজে বোঝানোর মতো না, এই জন্য ওই রাস্তায় আমি যাই নাই। বাট তুমি যদি আমাকে টেক্সট করো বা কিছু, বা এই গ্রুপের একটা গ্রুপ হবে কিনা আমি জানি না, কিভাবে সবাই কানেক্টেড থাকবে। মুশতাক কি এখানে আছে? স্যার ডক্টর গ্রুপ করা মুশতাক? হয়েছে, হ্যাঁ, গ্রুপ করা হয়েছে স্যার হোয়াটসঅ্যাপে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে এই গ্রুপের জন্য? জি স্যার। ওকে ওকে, তাইলে স্যার তুমি ইন আমাকে ওই জেনারেল গ্রুপে যদি লিখে। শর্টে বলতেন যে হচ্ছে জিনিসটা কি আসলে জিন রাইটিংটা? জিনিসটা হচ্ছে তুমি যে জাম্পিং জিনের কথা জানো তো, ট্রান্সপোজেবল এলিমেন্ট। হ্যাঁ জি স্যার, আগের হ্যাঁ ক্লাসে হালকা বলছি। হ্যাঁ, তো ট্রান্সপোজেবল এলিমেন্টের ট্রান্সপোজিশন প্রসেস যখন হয়, মনে করো TN5 TN10 বা ACDS এগুলো আছে, এগুলা যে একটা জায়গায় ঢুকে জাম্প ইন করে, তাই না? হ্যালো জি স্যার হ্যালো, বলেন। জি স্যার। একটা একটা ট্রান্সপোজিশন ইভেন্ট যখন হয়, এটা তুমি যদি কন্ট্রোল করতে পারো, তখন তো তুমি সম্পূর্ণ নতুন একটা, ধরো 20 কিলোবেস একটা পিস ওখানে ঢুকিয়ে দিতে পারবে, তাই না? হ্যালো, জি জি স্যার। মনে করো তুমি একটা প্রিসাইজ জায়গায়, নর্মাল জিএমওর মতো না, মনে করো একটা বিশেষ জায়গায় তুমি একটা বিশাল 10টা জিন ঢুকিয়ে দিতে চাও। হ্যাঁ, জি স্যার। তো এইটা তো তুমি জিন এডিটিং দিয়ে করতে পারবে না। জিন এডিটিং এই মেথডটা একেবারে অ্যালাউ করবে না। কিন্তু জাম্পিং জিনের যে প্রক্রিয়া, যেটা তো একটা বিশাল একটা ট্রান্সপোজন ওইখানে গিয়ে ঢুকে যায়, কাজে ওইটা ইউজ করে তুমি বিরাট একটা একটা হিউজ অ্যামাউন্ট অফ ডিএনএ একটা বিশেষ নির্বাচিত জায়গায় ঢুকিয়ে দিতে পারে। এই পুরা জিনিসটা পুরানো ট্রান্সপোজিশন প্রসেসের মধ্যে ছিল, বাট একটা কোম্পানি থেসেরা জিনোমিক্স, তারা এটাকে আরেকটু পরিমার্জিত করে এখন একটা টেকনোলজি হিসাবে প্রোভাইড করছে। জি স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ স্যার। মানে ম্যাসিভ আকারে যদি আমরা জিন এডিটিং করতে চাই সেক্ষেত্রে হচ্ছে বলতে এক্স্যাক্টলি, পারেন। ম্যাসিভ হ্যাঁ। ম্যাসিভ আকারে যদি করতে চাও, এই সিস্টেমটার অনেক ফ্লেক্সিবিলিটি আছে এবং এই সিস্টেমে অনেক এক্সাম্পল আছে। যেমন ট্রান্সপোজিশন হিসাবে যদি ধরো TN10 একটা, TN5 একটা, একটা ফেজ আছে, পুরো একটা ভাইরাস আছে কল ফেজ মিউ, যেটা ট্রান্সপোজিশনের মাধ্যমে চলে। তারপরে বারবারা ম্যাকলিনটক ডিসকভার করলেন ACDS সিস্টেম। তো হয়েছে কি যে 20-30টার মতো সিস্টেম নেচারে আছে, তাই না? তো ওইগুলাকে কেন্দ্র করে, ওইগুলাকে পরিমার্জিত করে বা ওইগুলাকে ইউজ করে, ওইগুলার মেশিনারি ইউজ করে যে যে পদ্ধতিটা সাজেস্ট করা হয়েছে, কোম্পানি করছে, এটাকেই বলে জিন রাইটিং আর কি, তাই না? জি স্যার, ধন্যবাদ স্যার, বুঝতে পারছি। হুম। আর কোনো কমেন্ট? অনেকে কি চলে গেছে নাকি আমাদের পুরনো যারা অ্যাক্টিভ যারা ছিল? আমাদের কিন্তু সময় আছে, আমি ইচ্ছা করে সময় রেখেছি, নাহলে আমি বক্তৃতাতে ফিরে যেতে হবে যদি কারো কোনো কমেন্ট না থাকে। হুম? স্যার একটা বিষয় মনে হয় এখানে যারা আছে বিভিন্ন ইনস্টিটিউট থেকে, আমরা হুম। যেমন যখন আপনি জিন এডিটিং নিয়ে বলছিলেন, সেই সময়টায় যেমন ক্রিসপার সম্বন্ধে আসলে এখানে কার কতখানি আগে থেকে জানা ছিল, যে ওরা কোন ইয়ারে আছে। ধরা যাক আমি যদি ফার্স্ট ইয়ারের কেউ এখানে হাত তুলে, আন্ডার গ্রাজুয়েট ফার্স্ট ইয়ার আছে, কি এখানে কেউ ফার্স্ট ইয়ার আছে? তাহলে একটু হাত তুলো দেখি, যে কজন আছি।
আচ্ছা, মেহেদি আছে ফার্স্ট ইয়ারে। তারপরে আর ফার্স্ট ইয়ারে এক আছে। সেকেন্ড ইয়ারে কে আছে দেখি, একটু হাত তুলো। সেকেন্ড ইয়ারে কেউ নাই। থার্ড ইয়ারে কে আছে? জালিশ আছে সেকেন্ড ইয়ারে। থার্ড ইয়ারে আছে স্মৃতি। ফোর্থ ইয়ার মিতি আছে। ফোর্থ ইয়ার মাস্টার্স এর দিকে কে আছে? মাস্টার্স, আচ্ছা ঠিক আছে, আসমাউল হোসেন আছে এখানে। এবং আছে বিজয়িতা রায়। আচ্ছা, বিজয়িতাকে আমি একটু দেখি যে, হ্যাঁ মাস্টার্স। বিজয়িতা, হ্যাঁ আসমাউল তো সে মাস্টার্সে, তাই না? জি না স্যার, আমি ফাইনাল ইয়ার। ফাইনাল ইয়ার, ওকে ঠিক আছে। বিজয়িতা কি মাস্টার্সে? বিজয়িতা, জি স্যার। ওকে ঠিক আছে। এখন একটু দেখি তুমি কোন ইনস্টিটিউটে আছো, এবং স্যার যেই কভারটা করলেন আজকে, তোমার এক্সিস্টিং নলেজ তার সাথে কতখানি কমপ্লিমেন্ট করছে, এবং তোমার ইউনিভার্সিটিতে মাস্টার্স পর্যন্ত তুমি জিন এডিটিং, এটা একদম যদি লেটেস্ট টপিক হিসেবে বলি, কিভাবে কাভার করেছিল এতদিনে? স্যার আমি নর্থ ইউনিভার্সিটিতে আছি, বায়োটেকনোলজি উপর মাস্টার্স করছি। তো আমি যখন ক্লাস করলাম তখন ক্রিসপার ক্যাস নিয়ে অত ডিটেলসে কিছু বলা হয়নি। স্যার যেভাবে বুঝালেন ইজিলি আমি জিনিসটা ক্যাপচার করতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। কি আমি ঠিক বুঝি নাই, মানে আমি যেভাবে বুঝালাম ওটা ভালো ছিল? জি স্যার, অনেক ভালো ছিল, থ্যাংক ইউ। ওকে ওকে। ইজিলি ক্যাপচার করতে পেরেছি। এখানে কি আসলে জিন, না স্যার প্লিজ, স্যার আপনি কমপ্লিট না করেন। আমি 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 যেটা বলছি যে এইখানে উদ্দেশ্যটা হচ্ছে, আমরা যেভাবে জিনিসটা বলেছি যে রিভার্স জেনেটিক্স হলো তোমার কাছে কোডটা আছে, তুমি কোডটাকে বদলে দেবে, তারপরে কোডটাকে সেলের ভিতরে ঢুকাবে। এটা সম্পূর্ণ ফিলোসফিক্যালি ডিফারেন্ট একটা ব্যাপার। আর আগে ছিল তোমার কাছে অর্গানিজম আসছে, এটাকে তুমি নানান ভাবে মিউটোজেনাইজ করবে এবং দেখবে এটা কি হতে পারে। এটা ছিল ফরওয়ার্ড জেনেটিক্স বা ট্রেডিশনাল জেনেটিক্স। আর রিভার্স জেনেটিক্স হলো তুমি ডিএনএ পেয়ে গেছো, তোমার টেস্ট টিউবের মধ্যে ডিএনএ আছে। এই প্রথম আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা শুরু করলাম, এবং আমাদের দেশে একেবারে প্রত্যেক ইউনিভার্সিটিতে জিইবি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি। এটা হচ্ছে রিভার্স জেনেটিক্স এর একটা আখড়া। এটা ফিউচার, এটা এটা প্রপার জেনেটিক্স বা ফরওয়ার্ড জেনেটিক্স এর কোনো আখড়া না। যে কারণে ডিপার্টমেন্ট গুলোতে প্রপার জেনেটিক্স পড়ানোই হয় না। তারা মনে করে যে সব জেনেটিক্স হচ্ছে আমাদের টেস্ট টিউব, তাই না? এবং এই টেস্ট টিউবে জিন গুলাতে পরিবর্তন করে যখন একটা অর্গানিজমে ঢুকিয়ে এটা যে ফলাফল, এটাই তো হলো আসল কথা। এখানেই তো মেইন সমস্যা, তাই না? যে আমি একটা ডিএনএ তে চেঞ্জ করলাম, ঠিক আছে, আমি ওইটা স্টাডি করতে পারি, পেপার পাবলিশ করতে পারি, বাট ওই মিউটেশনটাকে আমি ওই নির্দিষ্ট জায়গায় কিভাবে ঢুকাবো যে এক্সিস্টিং নন মিউটেশনটাকে রিপ্লেস করে মিউটেশনটা সেখানে চলে যাবে। এইটাই তো চ্যালেঞ্জ, যে আমি একটা অর্গানিজমে আমার জেনেটিক চেঞ্জটাকে ঢুকিয়ে দেব। এবং এইটা প্রথম CRISPR-Cas9 খুব এফিসিয়েন্টলি করতে পারলো, শুধুমাত্র একটা গাইড আরএনএ দিয়ে, একটা নিকেইজ, একটা প্যাকম্যানের মতো একটা সিজার গাইড আরএনএ, ভেরি সিম্পল গাইড আরএনএ গিয়ে ওইখানে ওই যেখানে হোমোলজি আছে ওইখানে কাটবে আর সিজারটা কেটে দিবে। এটাই তো জিন এডিটিং, এটাই তো CRISPR-Cas9। কিন্তু অনেকে বললো যে না, কাটার পরে এখানে আরো একটা এক্সট্রা কিছু ডিএনএ দিব, ওইটা হোমোলগাস ভাবে ওইখানে রিপ্লেস করবে, তাইলে বেশ একটা রিপেয়ারও হবে। এই রিপেয়ারটা ভালো হচ্ছে না, এই জন্য আমি রেপ্লিসিটির কথা আনলাম। কারণ ওইখানে যেখানে কাটে ওই জায়গাটা ডাবল স্ট্র্যান্ড থাকে, ওইটাকে খুলতে হবে। তো খুলে ওই জায়গাটা আরো যদি ফিক্স করতে হয় ডানে বামে, তখন এটা CRISPR-Cas9 অত ভালো করতে পারে না। তোমরা রেলেভেন্ট পেপার গুলো পড়ে দেখে নিও, দিস ইজ ওয়ান অফ দ্য প্রবলেম। তো এইটা এখন জিন রাইটিং বলছে যে আমরা একটা বিশাল পরিবর্তন আনতে পারবো, আমরা এখানে বিশাল একটা 20 কিলো বেস ঢুকাই দিতে পারবো, বা বিস্তীর্ণ এলাকা যেখানে ইমিউন সিস্টেমের জিনগুলো থাকে, অনেক মিউটেশন থাকে, স্প্রেড ওভার এ লং পিরিয়ড, এগুলো সবগুলোকে আমরা ফিক্স করে দিতে পারবো। এই তো। সো উই আর ডিসকাসিং সামথিং ভেরি টেকনিক্যাল, এবং ডিএনএ এবং ডিএনএ রিপেয়ারের সাথে সম্পর্কিত। এই জন্য আমি আমার নিজের কাজ, যেটা রেপ্লিসিটি এনজাইম, এটা এখানে নিয়ে আসলাম। রেপ্লিসিটি এনজাইমের কাজই হচ্ছে স্ট্র্যান্ডটাকে একেবারে খুলে ফেলে, মানে 10 কিলো বেস খুলে ফেলবে। এটা একদম আঠার মতো লাগানো আছে ডাবল স্ট্র্যান্ডকে খুলে একেবারে সিঙ্গল স্ট্র্যান্ড করে দিবে। তারপর সিঙ্গল স্ট্র্যান্ডটা গিয়ে পাশের আরেকটা ভালো ডিএনএ কে ইনভাইট করবে, তারপর একটা রিকম্বিনেশন ইভেন্ট। এই জন্য আমি সবাইকে আহ্বান জানাবো যে এই ব্যাপারগুলো এক ধরনের মডেল, কাছি টাছি দিয়ে একটা ফিতাকে কেটে একটু
বুঝে নিও যে কি হচ্ছে আসলে। এই জন্য এখানে কোনো দুহাটে জিনিস না রেখে একেবারে প্র্যাগম্যাটিক্যালি এবং ইমাজিনেটিভলি পুরো জিনিসটাকে একদম ইন্টেলেকচুয়ালি বুঝে যাবে যে জিন এডিটিং কি। সবাই কিন্তু কথাটা থ্রো অ্যারাউন্ড করছে উইদাউট নেসেসারিলি টোটালি আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ গোয়িং অন। আচ্ছা, এবার দেখি আসমাউল হোসনা, তুমি মনে হয় কিছু বলতে চাও, হাত তুলেছো, স্যার আমি কিছু বলতে চাচ্ছি। বলো। এখানে এক আপু বললো যে আপনার হচ্ছে কর্নের অনেকগুলা ক্লিয়ার হয়েছে। এছাড়াও আমার যেটা মানে আমি অনেকটা আজকে যেমন স্যার ক্রিসপার ক্যাস9 এর কথা বললেন, এটা অনেক সময় শুনে এসেছি, তো ওইটা একাডেমিক্যালি পড়া হয় নাই, কিন্তু রেস্ট্রিকশন এনজাইমের চেয়েও যে মোর অ্যাডভান্স ক্রিসপার ক্যাস9 এটা মানে স্যার জানতে পারলাম। দেন হচ্ছে যে এরকম মোর প্রিসাইজ যে জেনেটিক্স হয় আসলে। এবং এছাড়াও স্যার আরেকটা জিনিস আপনার কাছ থেকে আমার খুবই ভালো লাগছে স্যার, সেটা হচ্ছে যে আমাদের দেশীয় সংস্কৃতির সাথে যে জেনেটিক্স এত ওতপ্রোত ভাবে জড়িত, মানে সংস্কৃতির সাথে যে ব্যাপারটা স্যার, যেমন আপনি ছন্দে ছন্দে অনেক কথাগুলা বলেন স্যার, মনে হয় যে যেন এটা অনেক আগে থেকেই গাঁথা স্যার, কাইন্ড অফ জেনেটিক কোডের মতো স্যার। তো থ্যাংক ধন্যবাদ ইউ, স্যার আপনাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মিতি, তুমি তো অনেক কমেন্ট করেছো, তুমি ফাইনালি কিছু বলবে? মিতি আর বিজয়িতা দুজনেই বলো। স্যার আসলে আমি যখন ইউনিভার্সিটিতে, আমি যেহেতু এগ্রিকালচার স্টুডেন্ট এবং থার্ড ইয়ারে পড়ি, তো স্যার আমাদের জেনেটিক্স কোর্সটা আছে স্যার। তবে জেনেটিক কোর্স আমি মানে ফার্স্টে যখন হচ্ছে এনরোল করার চিন্তা ভাবনা করছিলাম, তখন ভাবছিলাম যে জেনেটিক্স নিয়ে এনরোল করব। আমি আসলে এই কোর্সটা নিয়ে একটু ভয় পাই, আমি একটু ভয় পাই, কারণ অনেক কঠিন ভাবে অনেক কিছু শেখানো হয়। এই জন্য স্যার আমি আসলে পুরো কোর্সটাই আমার পুরো খাতা কলমে নোট করা, আমার এই পুরো যা যা শিখাইছেন আমার সবকিছু আমি খাতা কলমে নোট করছি, কারণ আমি এটা শিখতে চেয়েছিলাম, জানতে চেয়েছিলাম। এবং সন্ধে সন্ধে যে জিনিসটা শিখছি স্যার, আমি একটা মুহূর্তের জন্য আর কি বোরিংনেস বলেন বা ক্লাসে যেভাবে আমাদের মাঝে মাঝে বোরিং হয়ে যায়, কিংবা হচ্ছে বুঝতে পারি না অনেক কিছু, যেগুলো জিজ্ঞাসা করতেও লজ্জা লাগে, তো সেই বিষয়গুলো আমি এখন এই 3 দিনের মাধ্যমে শিখতে পেরেছি, জানতে পেরেছি। আরেকটা যে বিষয়টা স্যার এই কোর্সের আপনাদের মাধ্যমে খুব ভালো লাগছে, সেটা হচ্ছে স্যার আপনি এই যে 30 মিনিট পড়ানোর পরে হচ্ছে ফিডব্যাক নিচ্ছেন, এবং স্যার আপনি চেষ্টা করছেন স্যার আমাদের সাথে ইন্টারাক্ট করার জন্য। স্যার এই জিনিসটা স্যার ক্লাসে আমরা অনেক সময় দেখা যায় যে অনেক সময় সুযোগ হয় না। তো সেক্ষেত্রে এটা খুব ভালো হয়েছে স্যার, ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আর আহ, মুস্তাক স্যারের কাছে একটা আবেদন থাকবে যে আমরা যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে থাকবো, তো স্যার আমরা যেন কোনো একটা সময় টাইম করে স্যার, আমাদের আবিদ স্যারের যেই ফিল্ড আছে সেখানে আমরা একটা স্টাডি ট্যুর টাইপের যদি আমরা দিতে পারি, তাহলে স্যার খুব ভালো হতো। মানে একটা বিষয় আছে যে গরম গরম একটা জিনিস বিষয় মানে খুব মজাদায়ক হয় আর কি। তো স্যার যেহেতু হচ্ছে আমরা এখনই কোর্সটা শেষ করছি, তো বেশি দিন লেট না করে যদি স্যার কোনোভাবে সম্ভব হয়, যদি অ্যারেঞ্জ করা সম্ভব হয়, তাহলে স্যার আমাদের জন্য সবার জন্য খুব ভালো হতো স্যার, আরো বেশি ইন্টারেস্ট জাগতো সবার মাঝে, এবং সবার মাঝে আমরা ছড়িয়ে দিতে পারতাম জিনিসটা। ধন্যবাদ স্যার, ধন্যবাদ সবাইকে। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। বিজয়িতা কিছু বলবে, অথবা আসমাও আছো? আসমা, বলো। স্যার প্রথমে আমি বলবো অনেক অনেক থ্যাংক ইউ এই কোর্সটার জন্য। এই কোর্সটা তো এতটা ইউনিভার্সিটির বাইরে নিয়ে এসে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, এতে করে অনেক কিছু আমি জানতে পেরেছি, যেমন মেন্ডেলিয়ান জেনেটিক্স এর ব্যাপারে বা ক্রিসপার ক্যাস9 এর ব্যাপারে, গাট মাইক্রোবস এর ব্যাপারে। সো এটা অনেক আমাকে হেল্প করেছে। আর আপনি এত সুন্দর করে বলেছেন, মনে হচ্ছিল না যে মানে অন্য কিছু জানতে পারছি বা নতুন কিছু একদম, মানে কিছু কিছু টার্ম আমার চেনা ছিল, বাট এত সুন্দর করে আপনি বলেছেন, তখন মনে হচ্ছে এগুলো আবার নতুন করে জানছি এরকম আর কি। সো এর জন্য অনেক 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 থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ এভরিওয়ান। এখন আসমা কিছু বলবে? আসমা কি